নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতো প্রতি রবিবার আমরা বিশিষ্টজনদের নিয়ে আসি। তো আজকেও রয়েছেন আমাদের সঙ্গে একজন বিশিষ্ট সাহিত্যিক, আপনারা আমাদের সকলের প্রিয় এবং আজকের যোধন পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় বাসুদেব মণ্ডল দাদা রয়েছেন। তো আরও একজনের আসার কথা, উনি এখনও এসে পৌঁছননি। তিনি হচ্ছেন যে পরেশ মণ্ডল, যার ছদ্মনাম জয়জাতি দেবল। তো দুজনের কাছ থেকে আমরা আজকে অনেক কথা শুনবো, কবিতা শুনবো, অনেক আড্ডা হবে। তো যেটা বলার কথা, কিছু কথা এই আড্ডা শুরুর আগে বলা উচিত যে আমি শুরু করেছিলাম প্রায় বছর 2 হয়ে গেল এই সাক্ষাৎকার পর্বটা। তো অনেকেই এগুলো আমি যেটা করছি যে ফেসবুক থেকে পরবর্তীকালে আমি একটা ইউটিউবে ডাউনলোড করে রাখছি। ভবিষ্যতে যারা যদি কাজ করে তাদের একটা সুবিধা হবে, সেই জন্য সাক্ষাৎকার। এবং এই দীর্ঘ এই পদ্ধতিটা চলার পর আমার এখন একটু মনে হচ্ছে একটু বিশ্রাম নেওয়ার জন্য আমার কিছুদিন বন্ধ রাখবো। মানে আমার অ্যাকচুয়ালি যা হয় যে একটা সারা সপ্তাহ ধরে অফিস চলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, এবং তারপরে রবিবারটা একটা অফ ডে, অনেক নিজস্ব কাজ, নিজস্ব পড়াশুনো, লেখালেখি এগুলোও একটু হচ্ছে না একটু, সেই জন্য আমি কিছুদিন বিরতি রাখবো, তারপর আবার শুরু করব। তো আমাদের সঙ্গে রয়েছেন বাসুদেব মণ্ডল। শ্রদ্ধেয় বাসুদেবদা, আপনাকে আমাদের পত্রিকা একটু সাইডে আসুন, আপনাকে স্বাগত। আমি আমার সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি স্বপ্নের করিডোরের এই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য। আমাদের কথা অনেকে শুনবেন, জানবেন, কিছু নতুন কথাও আসবে এর মধ্যে আশা করি। হ্যাঁ বাসুদেবদা, আপনার প্রথমেই যেটা জানবো যে আপনার শৈশবের কথা। আপনার মানে বাঁকুড়াতে জন্ম, এবং লেখালেখিতে কিভাবে এলেন সেটা একটু সংক্ষেপে বলুন। আমার বাঁকুড়ার গ্রামে জন্ম। হায়ার সেকেন্ডারি পাস করার পরে দুর্গাপুরে এলাম ITI পড়ার জন্যে। ITIর একজন শিক্ষক দুর্গাপদ মজুমদার সগরবাঙায় থাকতেন। উনি সাহিত্য চর্চা করতেন, ওনার বাড়িতে সাহিত্য সভা হতো। আচ্ছা, কি নামটা বলেন? দুর্গাপদ মজুমদার। দুর্গাপদ মজুমদার। তারপরে MMCতে অনিল কুমার রায় বলে একজন পত্রিকা সম্পাদক ছিলেন। আচ্ছা, তার মানে আপনার তো তাহলে দুর্গাপুরেই প্রথম আগমন। আমরা ভাবি যে আসানসোলের আপনাকে লোক হিসেবে ভাবি, সেটা ঠিক নয়। প্রকৃতপক্ষে দুর্গাপুরে আমার নবজন্ম হয়েছে। আচ্ছা, দ্বিতীয় জন্ম বলা যেতে পারে দুর্গাপুরে, এবং 72 সাল থেকে আমি দুর্গাপুরেই আছি। মাঝখানে চাকরি করার জন্যে রূপনারায়ণপুরে গেছি, কিন্তু প্রায় প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন করে কিন্তু আমি দুর্গাপুরেই থাকি। আচ্ছা, এবারে ওদের প্রভাবে সাহিত্য চর্চার একটা পরিবেশ তৈরি হলো। যা হয় পড়তে পড়তে বাংলা কবিতার প্রতি একটা আকর্ষণ জন্মালো এবং লেখা শুরু হলো। আচ্ছা, তো তারপরে আপনার দীর্ঘকাল ধরে তো আপনি আজকে যোধন পত্রিকা সম্পাদনা করছেন। শুরুর দিকটা একটু বলুন। আমার মনে 1982 সাল থেকে নাকি 1984 শুরু হলো। অনিল কুমার রায় যে পত্রিকা সম্পাদনা করতেন নবনীতা, এবং সৃজনী সাহিত্য সংস্থা আমার নাম ছিল। আমি রূপনারায়ণপুরে 1981 সালে চাকরিতে স্থায়ী হওয়ার পরেই ওখানে নবনীতার একটা শাখা আমরা করেছিলাম, রূপনারায়ণপুর শাখা। কিন্তু দেখা গেল যে ঠিকমতো কাজটা করা যাচ্ছে না। তখন আমরা 2-1 বিশেষ করে কবি প্রশান্ত মল্ল, তার অনুরোধে, তার উৎসাহে আমরা একটি নতুন পত্রিকা শুরু করলাম। তার নাম যোধন বা আজকের যোধন। 1984 সালের সেপ্টেম্বর মাসে প্রতি মাসে বেরোতো পত্রিকাটি। কিছুদিন পরে প্রকাশনা শুরু হলো, বই বিপণন শুরু হলো, সংবাদপত্র শুরু হলো, নানা ধরনের সামাজিক কাজ শুরু হলো। সেটা করতে গিয়ে আমরা পত্রিকাটাকে দ্বিমাসিক করেছি, এবং 42 বছর ধরে পত্রিকাটি বেরোচ্ছে। 3য় সংখ্যা আজকে আমাদের বইমেলাতে, রথের মেলা বইমেলায় যে স্টল আছে, স্টলের সামনে যে সাহিত্য সভা হবে আজকে, সেখানে 42 বছরের 3য় সংখ্যাটি আনুষ্ঠানিকভাবে আমরা প্রকাশ করব। না, সত্যি এটা একটা খুবই প্রশংসনীয়। আমরাও পত্রিকা সম্পাদনা করছি, কিন্তু একটা 42 বছর ধরে মানে একটা পত্রিকা চালানো যে কি দুঃসহ ব্যাপার। এটা আপনার মুখ থেকে আরেকটু শুনতে চাই যে আরও কি কি কাজ আপনারা করছেন। আপনারা তো এমনি সংবাদপত্র মনে আছে না, দেশহিতৈষী, আমাদের দেশপ্রেমী এবং প্রান্তভূমি, জয়ন্ত বাবু উনি আমাকে লেখাচ্ছেন মাঝে মাঝে। জয়ন্ত সরকার, আমার ছোট ভাই অভয় মণ্ডল, ওটার সম্পাদক। যেমন দেশপ্রেমী যে সাপ্তাহিক সংবাদপত্র, তার সম্পাদক আমার মেয়ে শকুন্তলা মণ্ডল। আমি ব্যক্তিগতভাবে যেটা ভেবেছিলাম, পত্রিকা করতে গিয়ে দেখলাম
যে লিটল ম্যাগাজিন নামে অনেকে নানা ধরনের, কারো কারো নাকমুচুর ব্যাপার, কারো এর প্রতি একটা সাংঘাতিক রকমের অনীহা। লিটল ম্যাগাজিন মানে সবাই ভাবলো ক্ষণস্থায়ী, ক্ষণজন্মা, কোনো গুরুত্ব নেই। আমরা কাজটা শুরু করার পরেই যেটার উপরে গুরুত্ব দিলাম যে নিয়মিত পত্রিকা প্রকাশ করতে হবে এবং একটা ব্যাপক জনসংযোগ গড়ে তুলতে হবে। প্রতি মাসে খুব বড় করে সাহিত্য সভা করা এবং প্রতি বছরে বার্ষিক সাহিত্য সভা করা, সেটার মধ্য দিয়ে বহু মানুষকেই আমরা পশ্চিমবঙ্গের বাইরে তাদেরকে সংগঠিত করলাম। এবার দেখা গেল যে লোকের বই বেরোচ্ছে, কিন্তু বইগুলো তারা কি করবে, তারা কিন্তু একটা দুরবস্থার মধ্যে পড়ল। আমরা তখন নিজেরা প্রকাশনা শুরু করলাম, বই বিপণন শুরু করলাম। 1986 সাল থেকে আজকের ধরুন বই বিপণনের কাজটা করছে। যারা আমাকে জানে তারা কিন্তু এটা দেখেছে, যে কোনো বই মেলায়, যে কোনো অনুষ্ঠানে একটা বইয়ের টেবিল বা স্টল নিয়ে আমরা পরে বলবো, অনেক কথা বলা আছে। হ্যাঁ বলুন। সেখানে আমরা অনুরোধ করি প্রত্যেকেই বই দিতে পারে সেখানে, কারণ বইগুলো ঘরে পড়ে থাকলে হবে না। এছাড়া আরও যে বহু সংগঠনের সাথে যুক্ত আছি আমি, যেমন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের বিভিন্ন শাখার অনুষ্ঠানে গিয়ে আমি বইয়ের স্টল করি। রাজ্য সম্মেলন হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, কেন্দ্রীয় সম্মেলন হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সে চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, কোথায় না গেছি আমি। শুধুমাত্র বই, বিশেষ করে বাংলা বই বহু জায়গায় মানুষের হাতে পৌঁছে দেব, এই আগ্রহে, এই উৎসাহে আমি এই কাজটা করি। না সত্যি এটা আপনাকে দেখে শেখার আছে, এবং আপনাকে দেখে আমিও এই রাস্তায় এসেছি, মানে এই কাজে এসেছি অনেকটা। আমিও অফিসের অবসরে প্রায় মানে পুজো প্যান্ডেলের থেকে শুরু করে মাঠে ঘাটে যেখানে বই টই নিয়ে বসতাম। তো এখন চেষ্টা করি একটু আধটু, নানান শারীরিক অসুস্থতার জন্য সবটুকু পেরে উঠি না, কিন্তু চেষ্টা করি। তবে এই উদ্যোগটা থাকা ভালো। আচ্ছা, আপনার কি মনে হয় না যে কোথাও একটা এই যে লাইব্রেরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে ছেলে মেয়েদের হাতে মোবাইল, ট্যাব এগুলো তুলে দেওয়া হচ্ছে, তো কোথাও কি একটা এরকম একটা হচ্ছে যে পড়াশোনার তো কমেই গেছে অনেক বই পড়া। আমরা যেমন ছোটোবেলায় যেভাবে বড় হয়েছি, যে বই পড়তাম, গল্পের বই, উপন্যাস, পড়াশোনার পাশাপাশি এগুলো পড়তাম, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা কি তো সেইভাবে পড়ছে না, হয়তো পড়াশোনার চাপ বা নাকি আর কি কি কারণ আছে বলে আপনার মনে হয়? লাইব্রেরি বন্ধ হয়ে যায়নি। সরকারি না, কোনো লাইব্রেরি বন্ধ হয়নি। পশ্চিমবঙ্গের সমস্ত সরকার পোষিত গ্রন্থাগারে সরকার প্রতি বছর অনেক টাকা দেয়, সেই টাকা দিয়ে তারা প্রত্যেকে বই কেনে। হ্যাঁ, এটা ঘটনা যে বেশিরভাগ গ্রন্থাগারে পূর্ণ সময়ের গ্রন্থাগারিক নেই, কিন্তু একজন, দুজন, তিনজন যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেন, আগের মতন গ্রন্থাগারে অনেক পাঠক তারা আসেন না এবং গ্রন্থাগার থেকে বই নিয়ে আগের মতো আর পড়াশোনা করেন না। কারণটা হচ্ছে যে প্রত্যেকের হাতে এখন সুযোগ আছে বই কেনার, বই সংগ্রহ করার, বই পড়ার। সেভাবে কি কিনছে বই? তো বিক্রি খুব, বই যে কোনো বই মেলায় আমরা যদি হিসাব রাখি, প্রত্যেকটি বই মেলাতে অনেক টাকার বই বিক্রি হয়, সংখ্যায় অনেক বই বিক্রি হয়। যারা লেখালেখি করে বা একটু পড়াশোনা করে, গবেষণা করে, তারাই কিনছে একটু বেশি। কিন্তু আমি বলছি সামগ্রিকভাবে সেইভাবে যেভাবে আমরা পড়তাম সেইভাবে কি সেই সংখ্যাটা কি আছে এখন? আমরা পড়তাম বলতে, যারা পড়তাম তখনও কিন্তু জনসংখ্যার অনুপাতের তুলনায় খুব কম মানুষ বই পড়তেন। হয়তো সেই অনুপাতটা রয়ে গেছে। আমরা ভাবছি যেভাবে জনসংখ্যা বাড়লো, যেভাবে লেখাপড়া বাড়লো, যেভাবে মানুষের বৈভব বাড়লো, সেই তুলনায় হয়তো আরও অনেক বেশি মানুষের বই পড়া উচিত, বই কেনা উচিত। কিন্তু আমরা ভাবলেই তো হবে না, মানুষের কত রকমের সমস্যা আছে, জীবন জীবিকার সমস্যা আছে, কিন্তু হতাশাব্যঞ্জক কিচ্ছু নয়। এই যে আমরা রথের মেলা, বই মেলায় আছি, দেখছি অনেক কম বয়সী ছেলেমেয়েরা আসছে, তারা বই কিনছে এবং লেখালেখিতে আগ্রহ, এরকম মানুষও কিন্তু আমরা তাদের মধ্যে থেকে পেয়ে যাচ্ছি। এবার আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু এই বইয়ের প্রচার প্রসারটা ঘটতেই থাকবে। এই সূত্রে আমি বলি, আমি যখন কাজ শুরু করেছিলাম তখন বেশিরভাগ জায়গায় দেখা যেত আমিই একা বই নিয়ে বসে আছি। এখন কিন্তু অনেক মানুষ তারা বই নিয়ে বসছে, পত্রপত্রিকা প্রকাশ করছে এবং অনেক কম বয়সী ছেলে মেয়েদেরকে আমি দেখছি তারা অন্য পেশা ছেড়ে দিয়ে, অন্য নেশা ছেড়ে দিয়ে তারা শুধু বই প্রকাশ করা এবং বই বিপণন করার নেশায় তারা কিন্তু মত্ত হয়েছে। এবং আমাদের পশ্চিমবঙ্গে অন্তত প্রচুর লিটল ম্যাগাজিন মেলা হচ্ছে এবং আনন্দের খবর হলো এখন ঝাড়খণ্ডে, উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে,
বিহারে অনেক লিটল ম্যাগাজিন মেলা হচ্ছে, সেখানে গুণী মানুষরা তাদের সাথে যুক্ত হচ্ছেন একটা স্বপ্ন নিয়ে যে সাহিত্য যেহেতু সমাজের একটা খুব বড় মেরুদণ্ড, তাকে টিকিয়ে রাখতে হবে। আমার ব্যক্তিগত মত হচ্ছে হতাশার কিছু নেই, আমাদেরকে আমাদের কাজটা করে যেতে হবে। এটা ঠিক, এটা খুব ভালো। এবং আমার মনে হয় যে আজ থেকে প্রায় 7-8 বছরে আমি একবার আমি বই নিয়ে বসে আছি, সেই ছবিটা দেখে উড়িয়া ভাষার কবি প্রদীপ রায়, শ্রীযুক্ত প্রদীপ রায়, উনি আমার একটা লেখা উড়িয়া ভাষায় উনি পত্রিকাতে ছেপেছিলেন, তো আমাকে নিয়ে লেখা। তো আমাকে বলেছেন, জয়ন্তবাবু আপনি কীভাবে করেন বই টই নিয়ে? তো আমি বললাম আমি অবসরে চাকরি করি, কিন্তু এটা আমার তো পেশা নয় বা ব্যবসাও নয়, এটা আমরা এমনি মানুষকে বইমুখী করার জন্য। তো উনি খুব ভালো আশ্চর্য হয়ে সেটা লিখেছিলেন, এবং সেটা খোঁজ বলে একটা ইয়েতে অনেক প্রচার হয়েছিল, এবং তারপরে উড়িয়া ভাষায় পত্রিকায় উড়িয়া ভাষায় সেটা ইয়ে হয়েছিল। তো হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন যে আমাদের হতাশ হলে চলবে না। আর কি কাজ হচ্ছে একটু বলুন তো বিস্তারিতভাবে। আমি এই সূত্রেই বলি, এই যে আমি দেখছি কল্যাণ ভট্টাচার্য দেখছেন, কল্যাণদা দেখছেন, অসিতদা দেখছেন, সায়ন মিত্র দেখছেন, সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। কল্যাণদা গত রবিবার এসেছিলেন আমার বাড়িতে, কল্যাণদাও সাক্ষাৎকার দিয়েছেন। রহমা পত্রিকা এখন পরিচালনা করছে, তার আগে জায়মান পত্রিকা করতো, দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। কল্যাণ পত্রপত্রিকা প্রকাশ করা, বই প্রকাশ করা, নিয়মিত সাহিত্য চর্চা করা এবং বহু অনুষ্ঠানে গিয়ে বই বিপণন করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যদি পুরোটাই হতাশাব্যঞ্জক হতো, শূন্য হতো বা নেতিবাচক হতো, তাহলে কি এরা আসছেন? তুমি যে কাজ করছো তো দেখছো, তুমি নিজের আগ্রহে দেখছো, দুর্গাপুরে যারা যারা বই বিপণনের কাজ করে সেখানে স্বপ্নের করিডোরে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। এবং বিশেষ করে তোমার স্ত্রী রিনা যেভাবে বই নিয়ে বসছে, এটা আমার কাছে খুব উৎসাহব্যঞ্জক, ভীষণ উৎসাহব্যঞ্জক। আমি ওকে আগে অন্য জায়গায় দেখেছি, এবারে স্টলে যেহেতু আমরা একসঙ্গে কাজ করছি, ওর যে আগ্রহ, ওর যে নিষ্ঠা, ওর যে মানে যাকে ইংরেজিতে প্যাশন বলা হয়, বই বিপণনের জন্য মানুষকে আগ্রহান্বিত করার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং শুধু তা নয়, আমি অনেকেই ভাবে যে জয়ন্ত দত্ত সবটা করছে, কিন্তু তা নয়। আমি দেখি যে আমার বাড়িতে যেসব মানুষজন আসেন কলকাতা থেকে, বর্ধমান থেকে, বাঁকুড়া, বীরভূম থেকে, ও তাদের জন্য তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, সমস্ত বাজার হাট, আমার একটু অসুস্থতার জন্য সমস্তটাই ও নিজের হাতে করে। তো এটা সত্যি, এই সাধুবাদটা ওকে দিতেই হয়। এবং আমাকে যে বলে যে কোথাও বই নিয়ে বসতে হলে ওর ভালো লাগে, বলে আমার টাইমটা কাটে এবং সময়টাও ভালো কাটে। তো বাসুদেবটা বলুন, আর কি কাজ করছেন আপনারা? দেখো, আমি আবার বলি তোমাকে, যখন পত্রিকা শুরু করলাম তখন আমরা দেখলাম যে শুধু পত্রিকা, শুধু একটি লিটল ম্যাগাজিন বা সাহিত্য পত্রিকা সমাজের খুব বেশি পরিবর্তন করতে পারবে না। সেই কারণেই আমরা প্রকাশনা করলাম, বই বিপণনের কাজ করলাম, সংবাদপত্র বের করলাম। আমাদের ছোট প্রকাশনা সংস্থার যদি নিজেদের মুখপত্র থাকে, সংবাদপত্র থাকে, সমাজের ব্যাপক অংশের মানুষকে আমরা যুক্ত করতে পারবো। তারপরে সমাজসেবা যাকে বলে, সরাসরি কাজ, আমরা কবিতায় বিপ্লব করতেই পারি, কিন্তু তার সঙ্গে সরাসরি কাজ করাটা খুব দরকার। রূপনারায়ণপুরে আমাদের বাঁকুড়া লোকেদের বাঁকুড়া মহিত সংঘ আছে, যা 50 বছর ধরে চলছে। ওই এলাকায় যারা বাঁকুড়ার মানুষ যান বিভিন্ন কাজে, চাকরি বা বিভিন্ন সূত্রে, তাদের পরিষেবা দেওয়া, তাদের নানা রকম সুখ সুবিধা দেখা, সেটা বাঁকুড়া মহিত সংঘ করে। আমাদের ভাবনা বলে একটি সামাজিক সংগঠন আছে, কোথায় বিদ্যুতের দুরবস্থা, কোথায় গাছ পড়ে গেছে, কোথায় রাস্তাঘাটের অসুবিধা, তারপরে কার শিক্ষা প্রয়োজন, কার বই প্রয়োজন, আমরা সরাসরি এই কাজগুলো করি। যেমন দুর্গাপুরে আমাদের একটি সোসাইটি আছে, দুর্গাপুর এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি। আমরা আমাদের স্বপ্ন হলো দুর্গাপুরটাকে যদি আরও সুন্দর করে গড়ে তুলতে পারি। ভিরিঙ্গিতে যে আনন্দগোপাল মুখোপাধ্যায় শিশু উদ্যান আছে, সেইখানে আমরা গোটা পার্কটাকে সুন্দর করে গড়ে তুলেছি। দুর্গাপুর ওমেন্স কলেজে আমরা মূর্তি তৈরি করেছি এবং গোটা কলেজটাকে একটা সৌন্দর্যায়নের মধ্যে দিয়ে আনার চেষ্টা করা হয়েছে। এভাবে এখানেও আমাদের কাজ চলছে। এছাড়া নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, আরও অন্যান্য সংগঠনের মাধ্যমে কীভাবে, বিশেষ করে নিখিল ভারত বঙ্গ সাহিত্য খুব গুরুত্বপূর্ণ, বাংলা ভাষার প্রচার, বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখা, বাঙালি আনাকে বাঁচিয়ে রাখা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কাজেও আমরা সরাসরি যুক্ত আছি। এছাড়া মানুষ হিসেবে একটা দায় থাকেই, ব্যক্তিগত কারো কোনো অসুবিধা হলে সেখানে সেটাকে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করা।
আচ্ছা বাসুদেব দা, আমার একটু জানতে ইচ্ছা করছে আপনার একটু পারিবারিক ব্যাপার যা জানতে। আমি তো খুব আশ্চর্য হই আপনাকে দেখে যে আপনি এই বয়সেও কিভাবে এদিকে ওদিকে ছোটাছুটি করেন। আপনার বাড়িতে কে কে আছেন এবং বাড়িতে কিভাবে সাপোর্ট পান? মানে নিশ্চয়ই বৌদি খুব সাপোর্ট করে আপনাকে এবং ছেলে মেয়েরা সাপোর্ট করে। আপনি তো সারা দিনই এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, বই নিয়ে ছোটাছুটি করছেন। তো একটু বলুন যাতে অন্যরাও ইন্সপায়ার হয়। আপাতত আমি আর স্ত্রী একসঙ্গে থাকি একটি বাড়িতে। নিঃসন্দেহে আমার স্ত্রী সংসারে যাবতীয় কাজ করার পরেও আমার যে বইপত্র গুছিয়ে দেওয়া, কোথায় কি আছে সব কিছু সে দেখাশোনা করে এবং তার জন্যই আমি কিন্তু এই কাজটা করতে পারি। এবং শুধু এটুকুই নয়, এখানে আমাদের যেটা বলার কথা সেটা হলো যে আমরা যেহেতু সামাজিক দায়বদ্ধতা পালন করার কথা বলছি, তার সঙ্গে সঙ্গে পারিবারিক দায়বদ্ধতার কথাও বলতে হবে। আমরা দেখেছি অনেক মানুষ নিজেরা খুব বড়, কিন্তু তাদের পরিবারে নানা রকম দুর্গতি আছে, ভাই বোন বাবা মা আরও অন্যান্য সঙ্গে তারা দূরত্ব তারা রাখে। আমি কিন্তু সেটা করিনি। আমি আমার বাবা মা, আমার ভাই বোন, আমাদের সমস্ত আত্মীয় স্বজনদের জন্য যথাসাধ্য চেষ্টা করে তাদেরকেও একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি খুব আনন্দিত যে আমাদের পরিবারে প্রায় প্রত্যেকেই কিছু না কিছু সংস্কৃতির কাজ করে। আমাদের নিজেদের বাড়িতে একটি দেওয়াল পত্রিকা আছে, পদক্ষেপ তার নাম, সেটি 34 বছর ধরে বেরোচ্ছে এবং 2 মাসে একটি করে সংখ্যা প্রকাশিত হয়। এবং আরও আনন্দের বলি, এইবারে যে সংখ্যাটি বেরোলো জুন মাসে, সেটি আমার মা, 90 বছর বয়স, এখনো মা বেঁচে আছেন, 90 বছর বয়সে মা কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন। এবং আমাদের ভাই বোনদের জীবনে বাবা মায়ের অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারা আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে ভালোবেসেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে গড়ে তোলার চেষ্টা করেছেন। মানে পারিবারিকভাবে আপনি ইয়েটা পেয়েছেন অন্তত। হ্যাঁ, আমাদের পরিবারের লোকেরাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তারা কিন্তু ভালো কাজ করে সব ছেলেমেয়েরা। আচ্ছা আচ্ছা, এবার আপনি বাসুদেব একটা কবিতা শুনবো কিছু। আপনার নতুন একটা বই বেরিয়েছে, একটু বইটা দেখিয়ে দিই সবাইকে। একদিন হবে, একদিন গাছ হবে না, শুধু একদিন হবে, একদিন হবে। বাসুদেবটার এই বইটি সম্প্রদায় প্রকাশিত হয়েছে। তো কয়েকটা কবিতা শুনি। আমার কবিতাগুলো খুবই নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। যারা যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। সায়ন মিত্র দেখছেন, সায়ন ভাই অনেক ভালো থেকো। কল্যাণদা দেখছেন, কল্যাণদা আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন। আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় বাসুদেব মণ্ডল মহাশয়। তো বাসুদেবটার কবিতা শুনি এবার। প্রথম কবিতা হচ্ছে আমি। মুখার্জি নয়, মুর্মু নয়, আমি মণ্ডল। আমার বাবা ধান চাষ করতেন, আমি সাহিত্যের চাষ করি। কিছুদিন আগে তারাপদ হাজরা খুব গুরুত্বপূর্ণ কাজ করতেন আমাদের ভাই। তার প্রয়াণের পরে একটি কবিতা আমি লিখলাম তারাপদকে। ওর ওই শারীরিক যন্ত্রণা আমরা ভাবতাম সামাজিক, ও চলে যাওয়ার পর বুঝলাম যন্ত্রণা ছিল কতটা মানবিক। আজব দেশ, অমাত্র চোর কিন্তু রাজা সাধু, আমরা বাস করি এই আজব বঙ্গে। অবাঙালি, যে বাঙালি নিজের বাড়ির নাম ফলক ইংরেজিতে রেখে, তাকে আমি বাঙালি বলবো না। চর্যাপদ, ঝাঁকের কই, সুখের পায়রা, এদের রাজনীতি করা উচিত নয়, সমাজসেবা তো একেবারেই নয়। পাঠশালা, একটি গাছ লাগাবো আর গাছের নিচে গড়ে তুলব একটি বিদ্যালয়। এভাবেই আমি হয়ে উঠব একজন ছোট রবীন্দ্রনাথ। চোখ থাকতে, যে শিক্ষিত মানুষ রাস্তার গর্ত দেখতে পায় না, সে অন্ধের চেয়ে অথর্ব। পাশ কাটিয়ে গেলে গর্তের কাদা মাথায় উঠতে চেষ্টা করে। যে রাজনীতিক শুধু মনোরঞ্জনই কাজে ব্যস্ত থাকে, তার রাজনীতি না করাই ভালো। সাহস, ছোট ছোট কবিতা কিন্তু অনেক তাৎপর্য রয়েছে, অনেক গভীর অর্থ রয়েছে। জলে বাস করে যে কুমিরের সঙ্গে লড়াই করতে পারে সেই বিপ্লবী। প্রশ্ন, যে শিক্ষক অবসরের পর মুদি দোকান করেন, তার জীবনের লক্ষ্য কী? এই মাকে নিয়ে একটি কবিতা। কিছুদিন আগে মা ঘাটালে ছিলেন আমার ভগ্নিপতির কাছে। আমার মা এখন ভগ্নিপতির নার্সিংহোমের স্থায়ী বাসিন্দা। এ জীবনে আর কোথাও যাওয়া হবে না। আমার বাবা দেহদান করা হয়েছিল, মা জানালো তার ইচ্ছের কথা। আমরা পিতামাতার সূত্রে এবং পরপ্রজন্ম মিলে অনেক জন। মায়ের কোনো আক্ষেপ নেই, কে গেল তাকে দেখতে আর কে গেল না। তার খুব আনন্দ, তার ছেলে বইমেলা আয়োজনে ব্যস্ত। দোলাচল, যে বুদ্ধিজীবী
মুসলমান আগ্রাসনের ভয়ে বিজেপিকে ভোট দেন, আবার হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে তৃণমূলকে। তার এই দোলাচল দূর হবে কীভাবে? এই ভয় নাড়িয়ে দেয় ভারতীয় সংহতির অতি শক্ত ভিত্তিভূমি। সুস্থ মানবিকতা দুলতে থাকে নোংরা রাজনীতির সরু সুতোয়। আমরা এগোতে থাকি কিছু দানবীয় হাত আর কর্কশ মুখের দিকে। বাবার মাথা। দুজন সেবায়িতের সহায়ক একটি জরুরি কাজে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছিলেন। ভিড়ের চাপে তারা আর বের হতে পারলেন না। বিরাট লাইন, সবাই আগে যায়। ভিড়ের চাপে সবাই জল ঢালছে। অনেকেই জল ঢালো সেই লোক দুটির মাথায়। ভিড়ে নুব্জ, অনুশোচনায় কাতর লোক দুটির আতর আবেদন কারো কানে পৌঁছাল না। সবাই দ্রুত পুণ্য সঞ্চয় করতে চায়। বাবার মাথায় জল ঢালে। বাবার মাথা যে কোথায় কেউ খুঁজে দেখে না। দিশাইদাও দেখছেন, দিশাইদা লিখেছেন প্রণাম বাসুদেবদা। দিশাইদা অনেক ধন্যবাদ। দিশাইদা আমাদের অভিভাবক, খুব বিশিষ্টজন, আমাদের খুব ভালোবাসেন। তো বলুন, সবাইকে বলছি যে আমাদের আজকে 391 স্টলে, 91 নম্বর স্টলে বইমেলায় আসুন। আজকে একটি কবিতা পাঠের আসর করা হয়েছে। তো আপনারা আসুন, আপনাদের কথা শুনবো, কবিতা শুনবো। বিকেল 5টায় আসুন সকলে। অপরিণামদর্শী সাময়িক ব্যবসাটা দেখছে, ভবিষ্যৎ ভাবছে না। অক্সিজেন। কেউ কবিতা শুনতে চায় না, তবু পড়ে যেতে হয়, কারণ এছাড়া কবি বেঁচে থাকে না। আমরা নিজেরা যে কাজ পারি না, সেই কাজ যে পারে আমরা তার মুক্তি করি, শ্রদ্ধা করি, আর ক্রমশ সেই সব ছবি থেকে দূরে সরে যাই। শিক্ষা। যাদের সংকীর্ণতা শেখানো হয়েছে তাদের কাছে উদারতা আশা করা যায়? যারা প্রকৃত উদার তাদের কি সংকুচিত করা যাবে? সংবাদ। মন্দ 5 কান না হওয়াই ভালো, ভালোটা 10 কান হোক। একদিন হবে। এই যে এত মন্দির, তার জন্য যেসব নির্মাণ সামগ্রী, তার জন্য অর্থনীতি সফল হয়েছে। একদিন এইসব সৌধ আশ্চর্য সংগ্রহশালা হবে, তখন এই বিশ্বে প্রকৃত শান্তি নেমে আসবে। একদিন হবে, একদিন অবশ্যই হবে। সাধারণ। আচ্ছা বাসুদেবদা, এবার আপনি ওই অঞ্চলে, মানে আমি বলছি কি ওই রূপনারায়ণপুর আসানসোল অঞ্চলে, আসলে দুর্গাপুর এই অঞ্চল নিয়ে তো অনেক আলোচনা হয়েছে আগে যারা এসছেন। তো আমি আপনাদের ওই অঞ্চলে, মানে আপনাদের বলছি না, মানে সকলেরই, তো ওই অঞ্চলের কিছু বিশিষ্ট মানুষদের কথা শুনবো এবং সাহিত্য চর্চার কথা শুনবো, সে সাহিত্য সভার কথা শুনবো, আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল, এইসব জায়গা। তো আমি কি কিছু নাম বলবো না আপনি বলবেন নিজের থেকে? বলি, বাদ গেলে তুমি বলে দিও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলুন। আমি যেখানে থাকি রূপনারায়ণপুরে, সেখানকার অবশ্যই সর্বাগ্রগণ্য ব্যক্তি অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি আঞ্চলিক ভাষার কবি হিসেবে, সাঁঝবিহানের কবি হিসেবে অতি বিখ্যাত। আপনার সঙ্গে কি পরিচয় ছিল? অবশ্যই, দীর্ঘদিন ধরে আমরা একেবারে পিতাপুত্রের মতন কাজ করেছি। তার যে বোধ পত্রিকা, বোধের সংখ্যাগুলি অসাধারণ, মহাভারত সংখ্যা এবং আরও বিভিন্ন ধরনের সংখ্যা। সেই বোধের পত্রিকাগুলি পাওয়ার জন্য এখনও মানুষ আশায় থাকেন। তার যে বোধ, তার চিন্তাভাবনা, তার সাহস এবং স্পষ্ট কথা তার কবিতার মধ্যেও আমরা কিন্তু অনবরত দেখতে পাই। শুধু কবিতা নয়, ছোট গল্প, উপন্যাস, ছড়া, সমস্ত কিছু নিয়ে তার কিন্তু বিরাট ব্যক্তি অরুণ কুমার চট্টোপাধ্যায়। এবং তারপরে যে নামগুলো বলতে হবে সেটা হচ্ছে মানব চক্রবর্তী, বিজন রায়, শচীন দে, তারক সেন। হ্যাঁ, তারক সেন আসানসোলে থাকতেন, বার্নপুরে থাকতেন। এবং আসানসোল বার্নপুরে যদি বলতে হয় তাহলে অবশ্যই তারক সেন, চন্দ্রশেখর মুখোপাধ্যায়, সমরেশ দাশগুপ্ত। সমরেশ দাশগুপ্ত অসাধারণ ব্যক্তি। সম্প্রতি তার একটি বই প্রকাশিত হয়েছে, সেই বইটিতে যদি আমরা পড়ি, ছোট গল্প এবং তার উপন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, এত পরীক্ষা নিরীক্ষা করেছেন। সেই সময় 70 দশকে আমি পড়ছিলাম, আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে 70 দশকে ওনার লেখা, 72 সালে যেসব লেখা। এরকম আধুনিক ভাষা গদ্যের খুব কম মানুষ আয়ত্ত করতে পারেন। এবং সমরেশ দাশগুপ্ত যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তার লেখালেখি যেমন, তার পত্রিকা যেমন, তিনি গল্প একাডেমি তৈরি করেছিলেন আসানসোলে ছোট গল্পের জন্য, দীর্ঘদিন ধরে সেটা চলেছে। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে একটি অসাধারণ মানুষ। তিনি আসানসোল জীবন বীমা দপ্তরে চাকরি করতেন। ওখানে যারা লেখালেখি করতেন, যারা পত্রিকা করতেন, যারা সমাজসেবার কাজ করতেন, সবাই সেখানে যেতেন। অবারিত দ্বার,
খুব গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন তিনি মানুষকে কত রকমের পথ দেখিয়েছেন, সমাজসেবার পথে, ছোট পত্রিকার পথে। এবং আমাদের বর্ধমান জেলায় যে একটি লিটল ম্যাগাজিন সংঘ তৈরি হয়েছিল সেটিও কিন্তু সমর দাশগুপ্ত টেবিল থেকেই মানবেন্দ্র রায় আরও কয়েকজনের চেষ্টা হয়। আমরা একেবারে সেই 1990 সালেই বর্ধমান জেলা লিটল ম্যাগাজিন সংঘ তৈরি করেছিলাম, সেটা কিন্তু সমর দাসের চেষ্টাতেই। আরও অনেক মানুষ ওই সব এলাকাতে কাজ করেছেন, তারা সবাই গুরুত্বপূর্ণ। এখন যেমন একটু আগে আমরা নাম বললাম, কল্যাণ ভট্টাচার্য কাজ করছে, আমাদের যে প্রান্তভূমি পত্রিকা তারাও বই প্রকাশ করে, বই বিপণন করে এবং শারদীয়া সংখ্যাতে অনেকের লেখা তারা প্রকাশ করে। আমাদের এলাকায় যে দুটি বড় কারখানা, একটি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এখনও বেঁচে আছে, আরেকটি বড় কারখানা আছে হিন্দুস্তান কেবলস। হিন্দুস্তান কেবলস যেখানে আমি নিজে কিছুদিন চাকরি করেছিলাম, এবং বলতে গেলে রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলস কারখানাটি আমাকেও, যেমন দুর্গাপুর আমাকে পুনর্নির্মিত করেছে, দ্বিতীয় জন্ম আমার, ঠিক রূপনারায়ণপুরে কিন্তু আমার তৃতীয় জন্ম। ওখানকার যে সুস্থ পরিবেশ, অসংখ্য গুণী মানুষ, সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা, সেটা কিন্তু আমাকে উন্নত করেছে এবং একটা বিশ্বায়নের পথ দেখিয়েছে রূপনারায়ণপুর এবং হিন্দুস্তান কেবলস। সুতরাং গোটা পশ্চিম বর্ধমান জেলার মধ্যে আসানসোল যে মহকুমা, প্রতিটি গ্রামে, প্রতিটি গঞ্জে অনেক মানুষ, অনেক। আসানসোলে কি একটা একাডেমি নিয়ে কিছু সমস্যা হয়েছিল কি? বাংলা একাডেমি সমস্যা কিছু নেই, আসানসোল বাংলা একাডেমি আছে, কিন্তু অনেকেই মনে করেন যে সেটা ঠিক মতন চলছে না, অনেকেই মনে করেন, কারণ তার যে। আচ্ছা বাসুদেব, আমি একটুখানি ইন্টারাপ্ট করছি। আচ্ছা, আমাদের সঙ্গে আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে আরেক বিশিষ্টজন রয়েছেন, বিশিষ্ট কবি, তো পরেশ মণ্ডল, এবং যার ছদ্মনাম জয়জাতি দেবল নামের উনি লেখেন। পরেশদা একটু সাইডে আসুন। হ্যাঁ, তো পরেশদা রাস্তায় জ্যামে আটকে গেছিলেন, তো উনি পানাগড় থেকে অনেক দূর থেকে আসছেন, তো আমরা নিয়মিত সব ফোন করে যাচ্ছিলাম, তো পরেশদা একটু আটকে গেছিলেন, তো তার মধ্যে আমরা এই লাইভটি, আড্ডাটি শুরু করে দিই। তো পরেশদা চলে এসছেন। তো পরেশদা, আপনাকে নমস্কার। পরেশদা, হ্যাঁ বলুন কিছু কথা। সাহিত্য চর্চা শুরু এবং অগ্রগতি, এই নিয়ে আমরা আমাদের পাঠকদের কিছু জানাতে চাই, তোমার নিজের উত্তর। না, আর যেটা আমি পরেশদাকে একটু বলে দিই প্রশ্নটা, যে পরেশদা মোটামুটি মনে হয় 70 দশকের কবি মনে হয়, যতটা পরেশদা সেটা বলবেন, এবং আপনার সমসাময়িক কবিদের কথা কিছু বলবেন, আর আপনি কি কোনো পত্রিকা সম্পাদনের সঙ্গে যুক্ত? এছাড়া পরেশদার সম্প্রতি একটি বই বেরিয়েছেন, যেই বইটি খুবই অনেক প্রচারিত হয়েছে, সবাই খুব প্রশংসা করছেন, সেই বইটি নিয়েও কিছু বলবেন। পরেশদা, আমাদের স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাকে স্বাগত, বলুন কিছু। 60-এর দশকে তখন তো ছাত্র, তখন থেকে লেখালেখি শুরু। 60-এর দশকে প্রথম পাদি আমরা একটি পত্রিকার সঙ্গে যুক্ত হই, বুদবুদের কাছে সিন্ন নূরকণা বলে একটি গ্রাম, সেই গ্রামে থেকে বের হতো সাগ্নিক। আমরা একটা সাগ্নিক গোষ্ঠী গড়ে তুলেছিলাম। সেটা কি সাগ্নিক বাবুর থেকে আলাদা? আলাদা। পঙ্কজ সিংহ করত। আর আমাদের সাংস্কৃতিক ভাবনা, চেতনা, এগুলোকে কিছুটা মানে রোদ জল হাওয়া দিয়েছে, সেটা হচ্ছে মানকরের সাংস্কৃতিক পরিমণ্ডল। মানকরে তখন ছিলেন আব্দুস সামাদ, মানকর হাই স্কুল। আব্দুস সামাদের আমরা স্নেহধন্য ছিলেন সুরজিৎ মুখোপাধ্যায় মানকরে, এবং তাদের স্নেহচ্ছায়াতেই বলতে পারা যায় আমাদের লেখালেখি। 1974-এ আমি ঘুষকরা কলেজে পড়তে যেতাম। স্বাভাবিকভাবেই মানকর ছিল আমাদের একটা আড্ডার জায়গা ছিল। বাস থেকে নেমে যেতাম, ওখান থেকে ট্রেন ধরে পরবর্তীকালে বাড়ি ফিরতাম। এই আব্দুস সামাদ, সুরজিৎ বাবু, এরা কবিতার ছন্দ, প্রকরণ, এই বিষয়গুলো নিয়ে তারা প্রায়ই আলোচনা করতেন। সেখানে নাটক হতো, গান হতো, এই সমস্ত মিলে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল। পবন ধীবর বুদবুদের কাছেই, সেখানে কোটা গ্রামে বিখ্যাত শিল্পী,
পবন ধীবর, এখন বাইরে থাকেন, ব্যাঙ্গালোরে থাকেন, না চণ্ডীগড়ে থাকেন। তা ওনার অনেক স্কাল্পচার আছে, অনেক ভাস্কর্য অনেক আছে, বিখ্যাত ভাস্কর্য। উনিও থাকতেন। ওই সময়ই আমাদের সমসাময়িক শিল্পী ছিলেন সুশীল পাল। সুশীল পালও উঁচু ধরনের প্রচ্ছদ শিল্পী ছিলেন, ভাস্কর্যের কাজও করেছেন, ভালো ছবি। সুশীল পাল গত কয়েক বছর হলো মারা গেছেন, 5-6-7 বছর হয়ে গেছে। এইভাবেই আমাদের লেখালেখি, ছোট পত্রিকার সঙ্গে যোগাযোগ। ওই সময়ই আমরা যুব মানুষে তখন যুববাণী বলে একটি রেডিওতে, আকাশবাণীতে যুববাণীতে আমাদের প্রথম কবিতা পাঠ করি। আব্দুস সামাদেরই মানে স্নেহর ছাতি বলা যেতে পারে। আব্দুস সামাদি ওই ঠিকানা জোগাড় করা থেকে শুরু করে সব কিছু করে দিয়েছে। তারপর থেকেই লেখালেখি চলছে। লেখালেখি পরবর্তীকালে বই হয়নি, বই করা হয়নি, কিন্তু পত্রপত্রিকা করছি, সাংবাদিক সম্পাদনা করছি, সহযোগী সম্পাদনা করছি। পরবর্তীকালে স্পন্দন বলে একটি কাগজ করেছিলাম আমরা, হ্যাঁ, আমারই সম্পাদনায় স্পন্দন করেছি। এখন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ পশ্চিম বর্ধমান জেলা কমিটির যে মুখপত্র চড়ই বেটি, তার আমি যুগ্ম সম্পাদক। গত 2022 সালের ডিসেম্বরে আমার প্রথম বই বের হয়, সেও এক মজার ঘটনা। ওই একটি ওয়েবজিন পত্রিকা শুক্লপক্ষ, ওদের প্রিন্ট মিডিয়াও আছে আর ওয়েব পত্রিকাও বটে। সেই ওয়েবজিনে ওরা লেখা চায়, আমি একটা লেখা পাঠাই। তখন ওরা বলে গোটা 10 লেখা পাঠানো। আমি 10টা পাঠালাম, গুচ্ছ কবিতা বেরিয়ে। ওরা বললো প্রিন্ট ম্যাগাজিনটা কলকাতায় ওদের যে বইমেলায়, আমাদের পশ্চিমবঙ্গ যে বই পুস্তক মেলা, সেখান থেকে নিয়ে যেতে, নেওয়া হয়নি। তো ওয়েবজিনের ওইটা আমি শেয়ার করেছিলাম। ওইটা নাট মন্দিরের ছেলেরা পুরুলিয়া, ওই রঞ্জন আচার্য ওরা সব দেখেছিল। ওরা আলোচনা করেছিল যে এই কবিতাগুলো তো ভালো। ওরা মনে করছে আমি বাচ্চা ছেলে, ছোটো ছেলে, এটা বলে সেরকম নিয়ে আলোচনা করেছে আর কি। তো সেখানে একটি ছেলে ছিল আমাদের গ্রামেরই, সে ওখানকার কলেজে পড়ায়। সে বলছে কাকে বলছো? তো আমাদের বাবা কাকাদের, মানে কাকাদের মতো, বাবার ছোটো, ওদের বুকে কোলে পিঠে মানুষ হয়েছে আমরা। তারপরেই ও যোগাযোগ করে আমার প্রথম বই শিকড়ে মাটির ঘ্রাণ আছে কি এখানে? 10টা পাঠক দেখান আছে। সুন্দর তো। শিকড়ে মাটির ঘ্রাণ ওইখান থেকে প্রথম বের, ডিসেম্বর মাসে। আচ্ছা, 2022-এ। এরপরে আমি ভাবিনি যে আবার বই টই করা হবে। ইতিমধ্যে আবার একটি বই করার সুযোগ এসে গেল, দুর্গাপুর থেকে এলো। এটা শিকড়ে মাটির ঘ্রাণ, এটি প্রথম। পরবর্তী এটা তুমি রাখো, আপনি কবিতা পাঠ করবেন তো। তারপরে এই বছর আবার এই বইটা বেরোলো, জল রঙে লেখা। এটা নিখিলদা অনেক সুন্দর করছে। হ্যাঁ, জল রঙে লেখাটা এবারে। এবং এই বইটা যে বেরোলো ডিসেম্বরে, কিছুদিন আগে মেলা হয়েছিল, পরেশেরই চেষ্টায় বন্ধু অশোক এবং আরও কয়েকজন মিলে বামুনাড়ার দিকে একটি সুন্দর লিটল ম্যাগাজিন মেলা করেছিল। মূল উদ্যোগটা কদিন আগেই তো হলো, গত ডিসেম্বরে বইটা বেরিয়েছে। এবং মূল উদ্যোগটা কিন্তু ওই ছিল, ওই সবার সাথে যোগাযোগ করে এই কাজটা করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি আমার কথা সঙ্গে বই সবসময় দেখবে, যে নিজের লেখা এবং অন্যের লেখাকে উৎসাহিত করা, একটা বৃহত্তর যোগাযোগ ক্ষেত্র তৈরি করা। এবং গতবার 2 দিন হয়েছিল, এবার আবার 3 দিনের মেলাটা।
এখানে কিন্তু পরেশের যথেষ্ট। না না, পরেশদা এই সত্যিটাই আমি পরেশদার সঙ্গে আমার খুব বেশি দিন যে আলাপ হয়েছে তা নয়, কিন্তু খুব আমি দেখেছি যে উনি প্রকৃত কবি বলতে যা বোঝা যায় উনি একটু প্রচারবিহীন। এবং প্রথম ভালোভাবে আমার পরেশদার সঙ্গে দেখা হলো এই মেলার ওখানে, মনে হয় মেলার ওখানে, এবং আমি অবাক হয়ে গেলাম ওনার এত সুন্দর ওনার ব্যবহার, আন্তরিক ব্যবহারে মুগ্ধ হলাম, এবং ভীষণ প্রচার বিমুখ, এবং লেখা কিন্তু খুব ভালো, মানে খুব মানুষের কথা বলে এবং হৃদয় ছুঁয়ে যাওয়া লেখা। তো দাদা, প্রথম কথা আপনি, হ্যাঁ একটা জিনিস আপনাকে না বলতেও আপনি বলেছেন, সেটা আরও একটু শুনবো, কারণ আমার এখানে এই যে সাহিত্য আড্ডায় এই অঞ্চলের লেখক কবিদের কথা অনেকেই বলেছেন। আজকে আমি যেমন বাসুদেবদার কাছে ওই আসানসোল রূপনারায়ণপুর অঞ্চলের লেখকদের কথা শুনছিলাম, তো আপনিও আপনার অঞ্চলের সেই মানকড়, পানাগড়, অন্ডাল ওই অঞ্চলের লেখকদের কথা কিছু বলবেন সমসাময়িক। এছাড়া আপনার কবিতা শুনেনি, তারপর আপনি কিছু কথা বলবেন। না, ওই সময় আপনি তো বললেন কিছু কথা বললেন তাদের নিয়ে, যে যাদের প্রেরণায় আপনি লেখালেখিতে এসছেন। তো কয়েকটা লেখা শুনে নিই, তারপরে আপনি আবার বলবেন। বাসুদেবদার সঙ্গে আমাদের অনেকটা আলোচনা হলো ইয়ে নিয়ে। বই থেকে পড়ো। আচ্ছা, আমি বই থেকেই পড়ি। হ্যাঁ, ঠিক আছে, বই থেকেই পড়ি। বই থেকে পড়ো। আমার এই যে সম্প্রতি যে বইটি বেরিয়েছে, এই বইয়ের প্রথম কবিতা আছে পান। এবং পানটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি স্মরণ করে নিই বাবা কবিতাটি দিয়ে আজকের আমার কবিতা শুরু করি। বাবা বললেন, আলোটা বাড়িয়ে দাও, তোমাদের ভালো করে দেখি। কাল ধুলোট, আজ রাস গান। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ। আমর্ম কেঁপেছিলাম সেদিন। বেশ কবছর আগে মোরারডি আই হসপিটালে ভিজিটিং আওয়ার শেষে তাকে শুতে বলতেই, তোমরা এসো, আমি জানলা দিয়ে তোমাদের দেখি। সেদিন আমরা দু ভাই বোনে কেঁদেছিলাম। অথচ বাবা মানি আতঙ্ক আর ভয়। যদি খসে যায় পান থেকে চুন, যদি খেলতে যাবার ঠিক আগে আবার কোনো হুকুম জারি হয়। আপাত কোনো স্বপ্ন নেই, হাসি নেই, আছে শুধু রাগ। 10ই আষাঢ় বাবা বললেন, ধুলট বেরোলো। আবার বললেন, ধুলট ঢুকলো। কাকে বললেন? আমরা বাবাকে নিয়ে গেলাম চতুর্থলায়। আসলে সামনেই বাবার মৃত্যু দিবস, সেই হিসাবেই এই কবিতাটা দিয়েই শুরু করলাম। পান করবো। পানাগড় আমার গ্রাম। পানাগড় একটি গ্রাম নাম। পান চাষ হতো। পানের বরজ এখন অতীত। বোদে বারুই দিয়ে যেত সাপ্তাহিক পান, রোল করা, এক টুকরো ভেজা, খড় বাঁধা। যেমন পেপারম্যান ছুড়ে দেয় খবরের কাগজ। বাবা, কাকা, মা, পিসি ঠাকুমা সবাই খিলি পান খেত, পান প্রিয়। দুপুর ম করত জর্দার সৌরভে, আমরা চিরতম পানের ডাঁটি। এখন টবে ছাঁচি পান লাগিয়েছে ভাই ছাদ বাগানে, শোভাময় পান। মা ও তার সয়লা একে অন্যকে ডাকতো পান খিলি বলে। পান বড় সুপিয়াসী লতা, আদুরি, আহ্লাদি। রোদ, জল, হাওয়া মাপসই হওয়া চাই। আমি তো বেশ চোখ বন্ধ করে ভাবতে পারি, কাঁঠাল কাঠের পিঁড়িতে বসে ভেসে ভেসে পান পাতায় মুখ ঢেকে এগিয়ে আসছে মা। বাবা অবাক বিস্ময়। এই বইয়েরই শেষ কবিতাটা একবার পড়ে শোনাই। বাউল, যাদের সঙ্গ মাধুর্যে আমার জীবনের অনেকটা অংশই কেটেছে।
আলো ফুটতে না ফুটতেই কে যেন ডাকলো, কোথায় যাবার ছিল আজ। আলিস্যি কাটতেই চায় না, বলি আর একটু। আমি জানি এখন ঘুম ঘুম পাড়া, ফুল ফোটার কোলাহলে ফোটা ফুল তুলবার তাড়া প্রাতঃ ভ্রমণকারিণীর। আমার কোনো তাড়া নেই, তার চেয়ে একটু থাকি। এই বর্ষার মেঘ, বাঁশ গাছে টাকসোনা পাখি, বাতাসে কিসের সৌরভ, ফুল না মাটির। আমার জন্য বরাদ্দ উতল হাওয়া, দিকশিন্ন নিলিপ্ততা। দোর খোলো, দোর খোলো, বলি দরজা খোলো। তাহলে ওঠো, অনেক তো সেজেছ এতদিন, এবার বাউল হবার পালা। মরমে মরে যাই, ইচ্ছের একতারায় টুংটাং, রাজকীয় ঔদ্ধত্য নিয়ে ঘুষি মারি হাওয়ায়, অক্ষরগুলি ঝাঁপায়, নাভিমূলে বিরামহীন আত্মকথন। ফুল তুলনি বষ্টুমি, এই দেখো হাতে গিরিমাটি রং, তুমি ডাক দিয়েছ কোন সুদূরে। আচ্ছা পরেশ দা, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, যে আপনার কবিতাগুলো সত্যি খুব নস্টালজিক করলো, এবং এইরকম আমার যখন প্রথম কবিতা বেরোয় কংক্রিটে জঙ্গলে একা, সেখানেও আমি আমার মায়ের কথা, দাদাদের কথা, ছোটোবেলার কথা এসব লিখেছিলাম। সেই কবিতাগুলো আমার এখনও ভালো লাগে, কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে আধুনিকতার নামে যে না, কবিতাকে প্রভাত চৌধুরীবাবু যেটা বলেছিলেন আমাকে একবার ফোন করে, বা আমি এটা একটু জানতে চাইছি, আমি কিন্তু কোনো বিতর্ক তৈরি করতে চাইছি না, যে কবিতাকে আরও স্মার্ট হতে হবে। ইদানিং দেখলাম কবিতা পাখিকে জন্ম জয়ন্তী সংখ্যায় একটি কবিতা বেরিয়েছে, শুধু অঙ্কের কয়েকটি সিম্বল দিয়ে, মানে সমীকরণ দিয়ে কবিতাটি শেষ হয়ে গেছে। তো এই এখন আধুনিক বা উত্তর আধুনিক কবিতা নিয়ে আপনার কি ধারণা, বা যেমন আমি কি বলতে চাইছি আমার বক্তব্য, যে এর সঙ্গে আরেকটি প্রশ্ন আমি বাসুদেব দাকেও করব এবং আপনাকেও করব, অনেকগুলো প্রশ্নই একসাথে করছি কারণ আমার ক্যামেরাটা ছোট, একে একে উত্তর দেবেন। তো যেইভাবে কবিতার বই আগে বিক্রি হতো, বা আমরা যেভাবে কিনতাম, যেই সময় আমরা যখন কলেজে পড়তাম, জয় গোস্বামী থেকে শুরু করে সকলের বই পড়তাম, ভালো লাগতো, বেশ ভালো লাগা। এখন কিন্তু আমি বিভিন্ন স্টলে দেখছি, বা আমাদের তো বইমেলার স্টলেও দেখছি, তো আরও বিভিন্ন জায়গায়, তো কবিতার বই কিন্তু সেইভাবে সাধারণ মানুষ, কবিতার বই যেটা হচ্ছে কি, যারা কবি লিখছে তারা দেখছে নেড়েচেড়ে বা নিচ্ছে, সংগ্রহ করছে। আমি বলছি সাধারণ পাঠক কিন্তু সেইভাবে একটু বিমুখ হয়েছে বলে আমার মনে হচ্ছে। আমি অতটা মানে আপনাদের কি ধারণা এবং তার কারণটা কি? কিন্তু সেভাবে গবেষণামূলক কাজ, যেমন আমাদের দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা, বা আরও নিমবিমা নানবর, যেসব বইগুলো লোকে দেখছে, আগ্রহ ভরে কিনছে, এবং গল্পের বই, উপন্যাসের বই দেখছে, কিন্তু সেইভাবে কবিতার বই কিন্তু সেইভাবে অতটা মানে পাঠকের কাছে পাঠক চাইছে না। এর কারণটা কি বাসুদেব দাও বলবে, আপনার কাছ থেকে শুনি। না, ব্যাপারটা হচ্ছে, এবং না, প্রথমে আপনি একটু বলুন যে ওই স্মার্ট কবিতা নিয়ে, কবিতাকে কি স্মার্ট হতে হবে? কবিতা, হ্যাঁ, এটা 70 থেকে 80 সময়ই ছিল, এখনই যে শুরু হয়েছে তা না। তখনও ওই প্রকল্পনা সাহিত্য, নিম সাহিত্য, নিম কবিতা, হ্যাঁ, এমনকি আমাদের তখনকার যে হাংরির কবিতা, হ্যাঁ, সেখানেও কিন্তু এটা ছিল। প্রকল্পনা সাহিত্য এরকমই 1, 2 এইসব দিয়ে লিখতো, এখনও লিখছে, তখনও লিখছে। অর্থাৎ এগুলো হচ্ছে নিরীক্ষা। এই নিরীক্ষামূলক কবিতা শুধু কবিতার ক্ষেত্রে তো নয়, জীবনের সর্বক্ষেত্রেই পরীক্ষা নিরীক্ষা চলে। আমাদের যদি নিজেদের মানব সভ্যতার ইতিহাস যদি দেখি, তাহলে সেটাও তো পরীক্ষা নিরীক্ষা। আমরা জঙ্গলে থেকেছি, পশুচারণ করেছি, আমাদের মায়েরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে কেমন করে চাষবাস করতে হয়, হ্যাঁ, অর্থাৎ কৃষির যে উৎপন্ন, কৃষির যে উদ্ভব, আমার তো মহিলাদের হাত ধরেই হয়েছে। তো এগুলো তো মূলত পরীক্ষা নিরীক্ষা করিয়ে এসেছে, এগুলো তো পরীক্ষা নিরীক্ষা এসেছে। এখন ব্যাপারটা হচ্ছে কবিতা আমরা কেন লিখি, এ নিয়েও অনেকবার বলা হয়েছে, অনেক কথাই হয়েছে কেন লিখি। অনেকেই লিখেছেন কবিতা লিখে কি সমাজকে পাল্টানো যায়, অথচ সমাজ বদলের স্বপ্ন কিন্তু আমরা কম বেশি সকলেই দেখি, কম বেশি। কবিতার মধ্যেও তার ছায়া, প্রতিচ্ছায়া, প্রচ্ছায়া এ তো পড়াটা স্বাভাবিক। কিন্তু এটা মনে রাখা দরকার যে আমাদের যে দেশটার নাম ভারতবর্ষ,
এবং ভারতবর্ষ হচ্ছে কবিতার দেশ, সাহিত্যের দেশ। এখানেই উচ্চারিত হয়েছিল মা নিশা। কাজেই ওইটাকে ভুলে গেলে চলবে না। এই যে আমাদের ঐতিহ্যের যে হৃদয়তান্ত্রিক যে শেকড়, এই শেকড়ের কথাটাকে যে অস্বীকার করলে চলবে না তো। এবং তারপরও মানে আপনি তার মানে বলতে চাইছেন যে এগুলো পশ্চিম ধারা থেকে এসছে, যে আধুনিকতাটা যেটা না, এবার তা যদি হয়, পশ্চিম ধারা যদি হয়, আধুনিকতা যদি বলা হয়, সান্ধ্য ভাষাও তো আমার দেশের তৈরি। বায়স অজারবে তনু মম জর জর চুম্বন দেহ মম এক। এই যে সান্ধ্য ভাষা, এই সান্ধ্য ভাষা তো এই তো যদি কাউকে বলা হয় এই কবিতাটি, যারা পড়াশোনা করেনি তারা কি বলবে? তারা কি বলবে? চর্যাপদের এই কবিতা, সেও তো তাই ওই রকম অনেক 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 লুকোনো আছে। আমরা যদি বাউলদের কথা দেখি, বাউলদের যদি গানগুলো দেখি, তাদেরও তো দেখি আমাদের অনেক গুহ্য সাধনার কথা এমনি সাধারণ মজা করে লিখে বলছেন, মজা করে গাইছেন। চাঁদের গায়ে চাঁদে লেগেছে, চাঁদের গায়ে কি চাঁদ লাগার ব্যাপারটা কি সোজা কথা? তার মধ্যে তো একটা গুহ্য তত্ত্ব আছে। এই যে ব্যাপারটা, কাজে এইটা কোনো নতুন কিছু আবিষ্কার নয়। এটা হচ্ছে, আমি বলতে পারি এটাকে নির্মাণ নয়, বিনির্মাণ। এটাকে বিনির্মাণ আমরা বলতে পারি। এটা বলাই যেতে পারে। দেখো, সাধারণভাবে কবি যা লেখে তাই কবিতা, আর যে কবিতা লেখে সেই কবি। যত বিতর্ক থাক না কেন, আমাদের সব কিছুতে বিতর্ক একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং সেটা ভালো, সেটা স্বাস্থ্যকর জিনিস। কবিতা নিয়ে কত রকমের তকমা দিয়ে দেওয়া, কিন্তু আমি মনে করি যখন যেটা লেখা হচ্ছে সেটা সেই সময়ের জন্যে সব সময়ের আধুনিক, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে, সেই সময়ে সেটা আধুনিক কবিতা। এবারে অনেক কথা এসে গেল, উত্তর আধুনিক, উত্তর আধুনিক, যাই আসুক না কেন, কিন্তু যাই আসুক না কেন, কবিতা হচ্ছে কবিতা। কবিতা কি? কবিতা হচ্ছে একটা রসাত্মক বাক্য, যা মানুষের হৃদয়কে আলোড়িত করতে পারে, যা মনোজগতে একটা বিস্ফোরণ ঘটাতে পারে। যেমন সাহিত্যের আরও যে অন্যান্য বিভাগ, উপন্যাস, নাটক, যে কোনো বিভাগ যা পারে, কবিতা তার থেকে অনেক বেশি পারে। অনেক বেশি মানুষ কবিতা রচনা করে, অনেক বেশি মানুষ কবিতা পড়ে, এবং কবিতা বিপ্লব করতে পারে। কবিতাগুলোই তো গান, গান তো আমরা শুনতে ভালোবাসি, কিন্তু প্রতিটি গানই কিন্তু কবিতা। সব কবিতা গান নয়, কিন্তু প্রতিটি গানই আসলে কবিতা। কত রকমের কবিতা, কত রকমের কবিতা। আমার ওই যে কিছুদিন আগে একজন গীতিকারের পুলক বন্দ্যোপাধ্যায়, কি অসাধারণ মান্নাদের গানগুলো লিখে গেছে। হ্যাঁ, বহু পুরনো গান, কিন্তু তার কত মিনিংফুল গান। হয়তো সেগুলো আমরা ভালো করে দিইনি, কিন্তু সেগুলো আগে একটু মারাত্মক কবিতা। অবশ্যই কবিতা লিখে যে বিপ্লব করা যায়, তার অসাধারণ অসংখ্য উদাহরণ গোটা পৃথিবীতে আছে। আমাদের দেশে অবশ্যই কাজী নজরুল ইসলাম, তার কবিতা কিন্তু স্বাধীনতা আন্দোলনে জোয়ার এনেছিল, সুভাষচন্দ্র বসুকে দারুণভাবে উৎসাহিত করেছিল নজরুলের কবিতা। এরকম অজস্র উদাহরণ আছে, এবং কবিতা কিন্তু মনোজগৎকে তৈরি করে। এবারে অন্য হবে, সাংকেতিক হবে, নানা ধরনের হবে, নিম হবে, হ্যাঁ, হাংরি হবে, অ্যাংরি হবে, কত কিছুই হবে। আমরা বেশিরভাগ মানুষ এখন বলছে যে কবিতা পড়া যায় না। আরে বাবা, কবিতা পড়া যায়, সব কিছু তো পরিবর্তিত হবে। মানুষের চেহারা পাল্টে যাচ্ছে, জগৎ পাল্টে যাচ্ছে, সময় পাল্টে যাচ্ছে, তো কবিতাও পাল্টাবে, কিন্তু কবিতা কবিতাই। কিন্তু আমি একটা এই প্রসঙ্গে আরেকটি কথা বলি। বাসুদেব, আপনি বললেন যে কবিতা দিয়ে, এই প্রশ্নটা আমি আমার এখানে যারা সাক্ষাৎকার দিতে এসেছিলেন আমি সকলকেই করেছি, যে কবিতা দিয়ে সঙ্গে রাজনীতির কী সম্পর্ক এবং কবিতা দিয়ে কি সমাজ বদলানো সম্ভব। অনেকে বিভিন্ন রকম উত্তর দিয়েছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো আমার ইদানিং যেন একটু মানে হতাশ লাগছে, কারণ আমরা অনেক ঘটনা ইদানিং, আমি সেগুলো উল্লেখ করছি না, অনেক ঘটনায় আমরা প্রতিবাদ করেছি, মিছিল করেছি, কবিতা লিখেছি, ফেসবুকে
ফেসবুকে বিপ্লব ঘটিয়েছি, যেটাকে বলে ফেসবুকে বিপ্লব, যেটার সঙ্গে আমার বিমানদার সঙ্গে কথা হচ্ছিল। তো বিমানদা বলছিল যে একটা কথা আমাকে বলছিল, বিমানদা পুনেতে আছেন, বিমান চট্টোপাধ্যায় বিশিষ্ট সাহিত্যিক, বলছে তোমরা আন্দোলন করছো ফেসবুকে, যেমন আরজি করে ঘটনাটা নিয়েই বলুন, তাতে কি কোনোটা কিছু এসে গেছে? কিছু এসে গেছে বলে আমার মনে হয়নি। এবং বিমানদা যেটা বলছে, তোমরা আন্দোলন করছো, তোমরা প্রতিবাদ করছো, এবং সেই টাকাটা গিয়ে ঢুকছে সেই মার্ক জুকারবার্গের পকেটে। তারা বলছেন আন্দোলন করো, আন্দোলন করো, বেশি করে ভিডিও বানাও, রিলস বানাও। হ্যাঁ, কিন্তু সেই সময়টা কি আপনি বলেন না যে কাজী নজরুল ইসলামের, হ্যাঁ সেই সময় একটা, বা রবীন্দ্রনাথের ক্ষেত্রে রবীন্দ্রনাথের যেই ভূমিকাটা নিয়েছিলেন যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, যে বাংলার বায়ু বাংলার মাটি, সেই সময় তারা অ্যাটেনশন নিতে পেরেছিলেন। ইদানিং শঙ্কু ঘোষের পরে, শঙ্কু ঘোষ চলে যাওয়ার পরে আর তো সেরকম কোনো মানে মুখ, আমরা প্রতিবাদী মুখ দেখতে পাচ্ছি কি? তো পরেশ দা বা বিপ্লব করতে পারে এই কথাটা না বলে আমার যতটুকু, কবিতা কিন্তু বিপ্লবের সহায়ক শক্তি। কবিতা হচ্ছে উপরিকাঠামোর ব্যাপার, সাহিত্য তো উপরিকাঠামোর ব্যাপার। তো বিপ্লবের বিভিন্ন স্তর আছে, বিভিন্ন আছে, কবিতা দিয়ে সে তাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারে, তাকে মোটিভেটেড করতে পারে। কবিতার তো কাজ অন্য কিছু নয়। মনোজগতে যে আমাদের অনেক সময় বিস্ফোরণ ঘটে, এই মনোজগতের যে বিস্ফার, সেটাই হচ্ছে কবিতা। এবং কবিতা সময়ের সঙ্গে, যুগের সঙ্গে কবিতাকে তাল মিলিয়ে চলতে হবে। আজকে যদি আমি ভালোর সঙ্গে আলো মিশিয়ে কবিতা লিখি, হ্যাঁ, জল পড়ে পাতানোটা আজও যদি লিখতে যাই, সেই জায়গায় থেকে যায়, কিছু তো ব্যাকরণ জানতে হবে, ব্যাকরণও জানতে হবে, প্রকরণ জানতে হবে, ছন্দ জানতে হবে, মাত্রা বুঝতে হবে। মাত্রা ছাড়া আমাদের এমনি সাধারণ কথাই তো আছে যে মাত্রা ছাড়া হচ্ছে, এই বাড়িতে তো বলে যে মাত্রা ছাড়া। কবিতাকে রবীন্দ্রনাথ বলিয়েছেন, এ মেয়ে চলে নাচে না। নাচও যেমন একটা নরণচরণ, একটা অঙ্গভঙ্গিমা, যেমন নাচ, কিন্তু নাচটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়, কিন্তু একটি মেয়ে চলছে, এই চলার মধ্যেও তো আমরা অনেক কিছু দেখতে পাই। চলাটা যদি স্বাভাবিক চলন হয় না, আমি যেটা, আপনি একটু অন্যদিকে চলে যাচ্ছেন, কবিতার দ্বারা কি সমাজ বদলানো সম্ভব, সেটা বলুন। কবিতা সমাজ বদলানো সম্ভব, এই কথাটা বলাটা কিন্তু খুব মানে সরলীকরণ হয়ে যাচ্ছে। না, কবিতা সমাজ সহায়ক, সহায়ক উপরিকাঠামো। না, বাসুদেবদা যেটা বলে সময়ই সম্ভব। আজকে কবিতা যদি আজকেই বিপ্লব হবে না, কিন্তু অসংখ্য কবিতা অসংখ্য মানুষকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে বড় কাজে, ভালো কাজে। সেটাই তো, যে কোনো বিপ্লবী কবিতাকে ভালোবেসেছে, গানকে ভালোবেসেছে, তার মনোজগতে বিস্ফোরণ ঘটিয়েছে। এখানেই হচ্ছে কবিতার জয়যাত্রা। একমাত্র কবি এই কাজটা করতে পারে। যারা কবি তারা কিন্তু তার নিজের হৃদয় দিয়ে, দধিচির মতন যেমন হাড় দিয়ে বজ্র তৈরি করেছিল, একজন প্রকৃত কবি তিনি কিন্তু তার সর্বস্ব দিয়ে কবিতা লিখবেন। কবিতা যাকে একটা সাধনা, এটা ঘটনা যে আমরা হাতে যা এলো রেখে দিলাম, সেটাকেই কবিতা পদবাচ্য হিসেবে সবাই মেনে নেবে, এ আশা, এর ভরসা না করাই ভালো। কিন্তু প্রকৃত কবি, প্রকৃত কবিতা, প্রকৃত কাব্য, তা অবশ্যই মানুষকে চিরদিন উৎসাহিত করবে, এখনও করছে, আগামী দিনেও করবে। না, প্রশ্নের ওই প্রশ্নটাই কি চলবে? বলুন, আপনার বলার থাকলে কিছু বলুন। আমার তো বলার ওইটাই, আমি বললাম যে কবিতা আমাদের যে মনোজগতে নিশ্চয়ই আলোড়ন তোলে, কিন্তু কবিতা হচ্ছে সবসময়ই সহায়ক। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কবিতা শুনি, তারপর আমি আমার পরবর্তী প্রশ্ন যাব। কয়েকটা কবিতা শুনি, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আপনার কবিতাগুলো শুনতে। আমি আমার যে প্রথম কাব্যগ্রন্থ কংক্রিটের জঙ্গলে একা, যেটা পড়ে বিকাশ দাও, মানবেন্দুটা করেছিল অনেক বছর আগে, সেই বই দুটো আপনাদের দেবো আমি আজকে। আমার এই ধরনের কবিতাগুলো আছে, আমার ভাই বোনদের কথা, মায়ের কথা, উনুনের চারপাশে বসে আছি একসাথে। তো সেই, এবারে আমি একটি কবিতা পড়ি, যদিও বিষাদ। কবিতাটির নাম যদিও বিষাদ। বিষাদ আমার নিত্যকালের সাধন সঙ্গী, এই সমাচার কে না জানে, তবু তোমায় আসতে বলি আমার ঘরে, বসতে বলি ভাঙা মোড়ায়, চায়ের সাথে পেঁয়াজ মুড়ি খেতেও বলি। বিষাদ আমার নিত্য সঙ্গী, বিষাদ আমার নিত্য সঙ্গী, সবাই জানে, তাই বলি কি আসবে না তো আমার ঘরে,
বসবে নাকো দু চার দণ্ড দড়ির খাটে, কুশল কথা ছাতার মাথা এতল বেতল, যদিও বিষাদ নিত্য সঙ্গী তবুও এসো একটু বসো, যদিও বিষাদ। বাহ, অসাধারণ অসাধারণ। পড়ুন পড়ুন, আরো সুন্দর। আমার এই বইটির প্রথম কবিতা 21 শতক, আমরা আসছি 21 শতক। শহর ঢুকছে গ্রামে, গা আগেই সেজেছে গ্রাম নামে, কমছে সদর খোলা ঘর, বাইরে গেট ডোরবেল, উধাও আঁচিলে পাঁচিলে সিম বরবটি লাউ, মাধবীলতা দোলে না, দোদুল বোগেন ভলিয়া, চিলতে উঠোনে সাইকাস অ্যাডেনিয়াম, মৎস্যগন্ধারা আজ হাউস কোর্টে প্রসাধনে সত্যবতী, পিয়নের অপেক্ষায় উন্মুখ থাকে না কোনো লাজবতী লতা, মুঠোয় দুনিয়া আহা স্বপ্নেরা হারিয়েছে কোথায় কে জানে, ঘর নয় বাড়ি উঠছে, বাড়ির উপরে বাড়ি, তার উপরে সিঁড়ি, সিঁড়িতে কে, সিঁড়ির ওপারে দীর্ঘশ্বাস আর জল ট্যাঙ্কি, কেতলি না গ্লোব আসলে চৌবাচ্চা, চৌকোনা ছয়কোনা, নলকে ওঠে নামে, নাইতে যায় না কেউ, রানায় বসে না, শশব্যস্ত জীবন, এ জীবন কার, পিছু হচ্ছে গ্রাম, পিছু হচ্ছে কলমিলতা গা, ছুটন্ত সময় ছুটে ছুটে যায়, কে ধরবে তাকে। এই আমি একটা সময়কে ধরতে চেয়েছিলাম যখন এইভাবেই কবিতারা আসে। এবার বাসুদেবদা, বাসুদেবদা বাসুদেবদা বলুন, বাসুদেবদা বলুন। কবিতার নাম পন্থা। যে বামকর্মী খুঁটি পুজোয় মাতে, সে বামপন্থা নয়, সস্তা জনপ্রিয়তা করছে। যে চালাকি করছে তার চাতুর্য ধরে ফেললে সে আরও পিছিয়ে যাবে, তাকে এমনভাবে বশ করতে হবে যে সে রোগ ঠোকানো ভুলে যাবে। যা চলছে তাকে সরানো মুশকিল। মৌরসিপাটটা গেড়ে বসলে নব জোয়ার আসবে কীভাবে? কলকাতার কলেজে নির্যাতনের পরে আলোচনা সভায় আগের দিনে কি হয়েছিল, কে কতটা দস্যু ছিল তার পরিচয় দিতে ব্যস্ত। যেখানে লজ্জায় মাথা হেঁট হওয়ার কথা, সেখানে সবাই সগর্বে ঘুরে বেড়াচ্ছে। স্বার্থপর হলে কথা বলা সোজা, কিন্তু তারা সোজা পথ দেখতে পায় না। যে রাজধর্ম পালন করে না সে রাজা নয়। সূত্র তো বহু আগেই নির্ধারিত। দুষ্টের দমন আর শিষ্টের পালন না করলে দুষ্টের সাথে রাজাও ডুববে। প্রতারক রাজার রাজত্বে, দোষী প্রজার বাড়বাড়ন্ত, নির্দোষ পায় শাস্তি। যার যা অভ্যাস গড়ে উঠেছে তাকে না পাল্টালে ভালো পৃথিবী আসবে কি করে? এর মধ্যে আমার একটি প্রশ্ন, বাসুদেবদার কবিতা থেকে আমার একটা প্রশ্ন মাথায় এলো, তো আমি দুজনকেই করছি যে সেইভাবে এখন দেখছি যে কবিদের মধ্যে অনেক মানে বিভেদ হচ্ছে এবং অনেকেই একটা মানে ভাবছে যে প্রতিবাদ করলে কবিতায় ডাক পাবো না, বা এইসব একটা মানে এই পক্ষ ওই পক্ষ বিরোধী পক্ষ এই ব্যাপারটা, যে সেইভাবে কি সেই সব মেনে কি কবিরা কি একটু সাবধানী হচ্ছেন? পরে সাবধানী যদি হচ্ছে তাহলে বলবো সে নিজের সঙ্গে ছলনা করছে। পক্ষ বেছে নিতে হবে। তুমি কোন পক্ষ এটা কিন্তু বেছে নিতে হবে। আমি যদি বলি মানুষের পক্ষে মানবতার পক্ষে কে নয়। আজকে এই যে সাম্প্রতি যে ঘটনাগুলি ঘটে গেল, যে তিলোত্তমা থেকে শুরু করে এই যে সদ্য আইন কলেজের যে ঘটনাটি ঘটে গেল, তিলোত্তমার উপরে আমরা অসংখ্য কবিতা লিখেছি, আমরা তো পত্রিকাও বার করেছি। আমি আমাদের স্বপ্নের করিডোরের পত্রিকা থেকে প্রথম কবিতা লিখেছি, আপনিও লিখেছেন। স্বপ্নের করিডোরের পত্রিকা প্রথম আমরা তিলোত্তমার ইয়েতে পশ্চিমবঙ্গে প্রথম পত্রিকা আমরা প্রকাশ করি। হ্যাঁ, তা এইবার দেখো আজকের যে ঘটনাটি ঘটে গেল সেই প্রসঙ্গে
আমাদের তো যন্ত্রণা হয়, যন্ত্রণা থেকে কি বেরিয়ে আসে? সিলেবাস। আমার কবিতার নাম সিলেবাস। আমার কন্যাটি আজ নারী হয়ে গেল। আগেই শিখিয়েছি গন্ধ চিনে নিতে চোখ ও হাতের, শিখিয়েছি স্পর্শের মহিমা। বালিকা বয়সে গুঁজে দিয়েছি সন্দেহের বিষ, ও মেয়ে তুই বিষকন্যা হ। আমার মেয়েটা শিখে নিয়েছে ক্যারাটের চারুপাঠ, সিলেবাসে নেই যৌথ খামার। তবে শিখতে হয়েছে যুথবদ্ধ থাকার কৃৎকৌশল। এবার প্রহরণধারী হবে সে, এবার প্রহরণধারী হবে সে, বুঝিয়ে দেবে কাকে বলে চিলি স্প্রে আর কেমনই বা ব্লেডের কারুকাজ। বাহ, অসাধারণ অসাধারণ। আরেকটি পড়ুন কবিতা। কবিতা কিন্তু অনন্তের মানবীয় ধ্বনি, এটা অস্বীকার করে লাভ নাই। আমি গত জন্মের বিকেল বলে একটি কবিতা সম্প্রীতি লেখা, কবিতার নাম গত জন্মের বিকেলে। দূরে থাকলেও সে আমার কাছে থাকে সব সময়, কাছে ডাকে না, ভয় পায়, তা বলে এড়াতেও পারে না। আমি বা কেন যাব, বাড়তি সময় নেই। এতদিন পথের প্রান্ত ছুঁয়ে পথিক হয়েছি, ঘুরপথে নয় আলপথে অবলীলায়। একদা যেখানে গিয়েছি সত্যিই কি যেতে চেয়েছি সেখানে? তাহলে কোন রৌরবে পৌঁছানোর কথা ছিল? হঠাৎ দেখা হলে দুজনাই চেঁচিয়ে উঠতাম, আরে তুমি! এই বর্ষা মেদুর দিনে বাতাস বইছে, হাওয়া নয়। পরশু বিকেলে হঠাৎ করে এক ঝলক উতল হাওয়া। গত জন্মের বিকেলে ভট্টাচার্যের ছাদে একটা সাদা কাক। খেলা ভুলে আমাদের অবাক চোখ মাপছিল তাকে। অসত্য গাছে তখন লাগাতার কা কা কা, বট গাছে কা কা কা, চাটুর্য বাবুদের ভাঙা দালানে তখন কা কা কা। আকাশ কালো করে শুধু কা কা কা। একাকী সাদা কাক থরথর থরথর। একসঙ্গে চারদিকে ছিটিয়ে পড়ল সাদা পালক, জুঁইফু। তবু কাকেদের চিৎকার থামেনি দীর্ঘ সময়। আমরা সবাই এক এক করে কুড়িয়ে নিয়ে এলাম সাদা পালক। আমি রাজনীতি প্রসঙ্গে দুটো কথা বলি। বলুন। যারা বলে আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি দূরে থাকতে চাই, তারা মানুষ নয়। কবিতায় রাজনীতি থাকবে, রাজনীতিতে কবিতা থাকবে। মানুষকে তার নিজস্ব মননশীলতা গড়ে তুলতে হবে এবং সেটা রাজনীতির মাধ্যমেই সম্ভব। সমাজকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। এটা খুব ভালো কথা বলেছেন। এটা সমাজকে নিয়ন্ত্রণ রাজনীতি, রাজাই হচ্ছে সর্বসভা, সে মোগল বলো। না না, আমি একটা কথা বলি, এর মধ্যে খুব সুন্দর কথা বলেছেন বাসুদেবদা। দেখুন, যখন আমরা মূল্য বৃদ্ধি হয়, পেট্রোলের দাম বাড়ছে, তখন আমরা প্রতিবাদ করি না? সেটাও তো রাজনীতি। তাহলে অনেকে বলেন না বাবা আমি রাজনীতির মধ্যে নেই, আমি ওই সব দলাদলির মধ্যে নেই। এটাও কিন্তু এক ধরনের রাজনীতি, এই যে পলায়ন বৃত্তিটা। যে পালিয়ে যায়, যে সত্যি কথা বলতে ভয় পায়, যে ভালো কাজে অংশগ্রহণ করে না, সে কবি নয়, সে সাধারণ মানুষ, নিরীহ মানুষ, কিন্তু সে কবি নয়। কবিকে সত্যি কথা বলতে হবে। যেমন আমরা লিটল ম্যাগাজিন যখন করতে আসি, আমাদের একটা স্লোগান ছিল যে লিটল ম্যাগাজিন সাহসের সঙ্গে সত্য কথা বলে। তো কবিকেও সাহসের সঙ্গে সত্যি কথা বলতে হবে। এবং কবিতার যে জয়গান, কবিতায় একমাত্র পাল্টে দিয়েছে। মহাভারত কি? কবিতা তো। রামায়ণ কি? কবিতা তো। আগে যা কিছু সংস্কৃতে লেখা হয়েছে বেশিরভাগই তো কবিতা। সুতরাং এই ব্যাপারটা আমাদের ভুলে গেলে হবে না। যদি কেউ বেশি পড়াশোনা না করে, গবেষণা না করে, চিন্তা ভাবনা না করে, তার যদি কোনো রাজনৈতিক দর্শন না থাকে, সমাজের প্রতি ভালোবাসা না থাকে, সমাজ পাল্টে দেওয়ার জেদ না থাকে, সে অনেক কিছু কথা বলবে। সেই কথাগুলো আমরা শুনবো, হাসবো না, উপহাসও করবো না, গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। যার জন্য আমরা কবিতার পাঠশালা করছি। কবিতা কেমন হবে, কবিতা কী করতে পারে, সেই চেষ্টা কিন্তু আমরা করছি। এই কদিনের মধ্যেই আমাদের ছোট গল্পের পাঠশালা হবে। আগামী 20 জুলাই এই দুর্গাপুরে চিলড্রেন একাডেমিতে 4টের সময় ছোট গল্পের আসর হবে। শুধু পাঠ নয়, একদম চুলচেরা বিশ্লেষণ, তার মধ্যে রাজনীতি থাকবে, সমস্ত কিছু থাকবে।
এবং আমি বলে রাখছি আমার শ্রোতাদের উদ্দেশ্যে, সেখানে সকলেই আসতে পারেন। অমর মিত্র অতিথি হিসেবে আসছেন, তাঁরও দেখা যায় কি তার কাছ থেকে তার বার্তা শুনবে এবং আমাদের লেখকরাও গল্পকাররাও সেখানে গল্প বলবেন এবং সেগুলো চুলচার আলোচনা করবেন। যারা যুদ্ধ করতে ভয় পায় তারা তো সৈনিক নয়, তা আমরা সৈনিক। কবি মানে হচ্ছে সমাজ বদলানোর একজন সৈনিক। লিটল ম্যাগাজিন সম্পাদক, প্রকাশক, তারা নিজে যদি কষ্টভোগ না করে, যদি সমাজের জন্য কিছু ত্যাগ না করে, তাহলে সে কিন্তু সাংস্কৃতিক ব্যক্তিত্ব হতে পারবে না। রাজনীতি অনেক কিছুকে নিয়ন্ত্রণ করে, ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করে, কিন্তু একমাত্র সাংস্কৃতিক ব্যক্তিরাই, কবিরাই, নাট্যকাররাই, সিনেমা পরিচালকরাই বা এই ধরনের যাবতীয় কাজ আছে, তারা কিন্তু ওই রাজনীতি এবং ব্যবসায়ী সবাইকে পাল্টে দিতে পারে ভালোর দিকে, সুস্থতার দিকে, রাজনীতির দিকে, বিপ্লবের দিকে। আর বিপ্লব না হলে সমাজ পরিবর্তন হবে না। যারা পালাতে চায় তারা পালাক, আমরা কিন্তু পালানোর লোক নয়। এবং আমরা চাই যে বহু মানুষ তাই এগুলো বুঝুক এবং কবিতার ক্ষেত্রে আসুক, সাহিত্যের সংসারে আসুক, লিটল ম্যাগাজিনের সংসারে আসুক। এবং আমি বিশ্বাস করি একদিন পৃথিবী পাল্টাবে, যতই দক্ষিণ পন্থা বিস্তৃত হোক। আমি বিশ্বাস করি যে পৃথিবীতে একদিন শুধু সমাজতন্ত্র ছিল, আগামী দিনেও সমাজতন্ত্র, এটা খুব ভালো কথা বলেন বাসুদেবদা। এবং সেটা গণতান্ত্রিক পথে আসবে, সহনশীলতার পথে আসবে, মারপিটের মধ্যে নয়, হিংসার মধ্যে নয়, অস্ত্র ব্যবসার মাধ্যমে নয়, মানুষকে ভালোবেসে, সমাজকে ভালোবেসে, পরস্পর সহযোগিতার ভিত্তিতে, প্রতিযোগিতা নয় সহযোগিতা, তার মধ্য দিয়ে মানুষের এখন যে অবক্ষয়, অজ্ঞ, যা কিছু অবৈজ্ঞানিক, তা সব একদিন পরিবর্তিত হবে সুস্থতার দিকে, মানবতার দিকে। একদিন এই গোটা পৃথিবী, এই বিশ্ব, সব শিশু, সব মানুষের প্রকৃত বাস্তব হয়ে উঠবে, কেউ আটকাতে পারবে না। সত্যি তাই। খুব বাসুদেবদা এই যে কথাটা বললেন, কল্যাণদাও কদিন আগে একটা কথা বলে গেছেন এবং আমাদের এই অনুষ্ঠানটা অনেকেই দেখেন। বিশিষ্ট বিমানদা একদিন বলছিলেন যে এই যে আপনি যে আন্দোলনের কথা বললেন, সাহিত্যের ক্ষেত্রেও যে একটা আন্দোলন হয়েছিল 70-এর দশকে বাড়িয়ে, তারপরে কিন্তু অনেকটা থমকে গেছে, আর কোনো আন্দোলন হয়নি, যেটা কল্যাণদাও বলে গেছিল যে একটা আন্দোলন দরকার ভীষণভাবে। হ্যাঁ, তো আরেকটা আপনি প্রশ্ন খুবই বললেন যে হ্যাঁ, যে মানবিক অবক্ষয় হচ্ছে। আচ্ছা, আমি পরের তার কাছ থেকেও শুনবো যে যেই কথাটা আমি একটা কথা বলছি আপনাকে, এটা আমার খুব ব্যক্তিগত অভিজ্ঞতা। এখন যেসব সমাজ মাধ্যমে আমরা যেসব দেখছি যে এত হিংসা বেড়ে গেছে, এত খুনোখুনি, মারপিট, মানে ছেলে মাকে খুন করছে, মানে বলার ভাষা নেই। কিন্তু কোথাও কি আমার মনে হচ্ছে নীতিগত শিক্ষা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলবো সবাইকে, এই সূত্র দিয়ে আপনাকেও বলছি, আপনাদেরও বলছি, আমাদের এই যে ধর্মের কিন্তু একটা খুব মানে বাজেভাবে অপব্যাখ্যা দেওয়া হয় আমাদের। আমি কিন্তু ভীষণভাবে আধ্যাত্মিক মানুষ, কিন্তু তার মানে এই নয় যে আমি খুব পুজো আর্চা করি, আমি খুব রিলিজিয়াস, তা নয়। কিন্তু আধ্যাত্মিক চেতনা, যেটা আমাদের বেদ, পুরাণ, উপনিষদ, যেখানে বারবার কথা, যেগুলো পড়লে বোঝা যায়, সেখানে কিন্তু কোথাও পুজো আর্চার কথা লেখা নেই। সেখানে কিন্তু বারবার কথা মানুষকে ভালোবাসার কথা বলা আছে। যেসব ঋষিরা দিনের পর দিন তারা মনে করুন মানে এই গুহায় থেকে তারা আমি কে, আমি কোথা থেকে এসেছি, এই যে জানার চেষ্টাটা করেছেন। এবং এই যে আমাকে আরও উন্নততর আমি হতে হবে, এই আমাকে ঈশ্বরের সংজ্ঞা মানে কি, আমি নিজে ঈশ্বর হয়ে যাওয়া। রামকৃষ্ণদেব যে অদ্বৈতবাদ যেটা বলেছেন, যে কোথাও যেন একটা এইগুলো আমার মনে হচ্ছে যে এই আধ্যাত্মিক চেতনাটার দরকার। নইলে আমি অনেক ভালো ভালো মানুষকেও দেখেছি, তা আমি খুব হয়তো প্রতিষ্ঠিত কবি এবং বা খুব ভালো মানুষ, কিন্তু তাদের মনে কিন্তু সেই রকম বিকাশ হয়নি। তাদের মনে একটা হিংসা, একটা পরশ্রীকাতরতা অনেকের। নইলে দেখুন, আপনি বলুন তো, কবিদের মধ্যে এত ভাগ কেন, এত বিদ্বেষ কেন রয়েছে তো আমাদের মধ্যে? তো এই সম্বন্ধে আমি পরে কথা হচ্ছে এইগুলোকে উপেক্ষা, এগুলোকে উপেক্ষা করতে, ভাগ আছে যারা করছে, ভাগ করছে, সেটাকে উপেক্ষা করতে হয়। আসলে তুমি এত মানে কথার মধ্যে এত কথা দেখেছে, সব কথার লিঙ্ক রাখতে হলে তুমি যে বলেছো যে মানুষকে আরো আরো মানুষ থেকে মানবে উপনীত হতে হবে, মানবে উপনীত হবে। আত্মানন্দ বৃদ্ধি তো আমাদের আছে, উপনিষদের মধ্যে আছে, আমরা মানুষ থেকে মানবের দিকে আমরা এগিয়ে যাব, এটা তো কথা। আর না, সামাজিক অবক্ষয় মানে মূল্যবোধের অবক্ষয়। কথাটা কি আত্মানন্দ বৃদ্ধি জগৎ হিতায় আছে। হ্যাঁ,
নিজের আত্মার উন্নতি করবো জগতের হিতের জন্য। স্বাভাবিকভাবেই সেটাই তো, সেটা স্বাভাবিকভাবে হবে। আমি যদি পাড়া থেকে পরিষ্কার রাখতে পারি, পরস্পরের পাড়াটাকে যদি পরিষ্কার করতে পারি, গ্রামটা পরিষ্কার হয়ে যাবে। আমি যদি আমার নিজের ঘরটা সাজাতে পারি, সাজিয়ে রাখতে পারি, তাহলে আমার ভাই বোনরা যদি নিজের ঘরগুলো সাজিয়ে রাখতে পারে, তাহলে গোটা পরিবারটাই সাজানো হয়ে যাবে। এই তো নিয়ম। আমাদের মূল্যবোধের যে কিছু অবক্ষয় ঘটছে, এর জন্য কিছুটা আমাদের মানে আত্মকেন্দ্রিকতাও কাজ করছে। আমি তখন আমাদের কি ছিল, তখন একটা সময় ছিল যৌথ পরিবারে আমরা নানা ধরনের সমস্যার মাঝখান দিয়ে আমাদের একটা জামাতেই আমাদের চলে যেত। শীতকালে একটা জামার উপরে আরেকটা জামা হয়ে যেত। খেলনা ছিল মাটির খেলনা, কাঠের খেলনা। হ্যাঁ, আমরা তাল গাছের সে তালের যে তাল কেটে তা গাড়ি বানাতাম, তালের বাকুড়ো দিয়ে পরে এইভাবে আমাদের চলতো। আজকের বাচ্চারা, আমাদের পরিবারের ছেলেরা ঝুড়ি ঝুড়ি খেলনা পেয়ে যাচ্ছে, না চাইতে পেয়ে যাচ্ছে। এই না চাইতে পাওয়ার যে আকাঙ্ক্ষাটা, তাদের কিন্তু মরে যাচ্ছে। আমরা তখন যাত্রা, নাটক, আলকাপ এগুলো দেখতাম, যার মধ্যে দিয়ে অনেক লোকশিক্ষার ব্যাপার ছিল। এবার সেখানে কিন্তু কল্পনা শক্তি বাড়ানোর অনেক জায়গা ছিল। একটা সাধারণ চেয়ারে এসে সম্রাট বসছে, আমাদের কিন্তু ভাবতে, সেটা ময়ূর সিংহাসন ভাবতে কিন্তু এতটুকু অসুবিধা হচ্ছে না। যখন বলছে এই দূরে ঝিলম নদী, আমরা কিন্তু মনশ্চক্ষে দেখতে পেতাম ঝিলম নদীটা। আমরা জানি সে তীরের তরোয়াল নিয়ে পরে যুদ্ধ করছে, একটু খোঁচা দিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, হ্যাঁ, তুলোর গদা নিয়ে যুদ্ধ করছে, এটা আমরা জানতাম। কিন্তু আজকের ছেলেমেয়েরা কিন্তু সেই কল্পনার জায়গাটা তারা পাচ্ছে। তারা সব কিছু নদী দেখতে পাচ্ছে, গাড়িতে করে আসছে সে দেখতে পাচ্ছে, সরাসরি বন্দুক দেখতে পাচ্ছে, বন্দুকের যে গুলি সেগুলো সব দেখতে পাচ্ছে। কল্পনা করা তাদের জায়গা নেই, সব দেখতে পাচ্ছে। সব এই ইমাজিনেশন পাওয়ারটা যখন চলে যাচ্ছে, পাশাপাশি গোপাল অতি সুবোধ ভালো, বা সেই মাসির গল্প, কান কেটে নেওয়ার যে গল্প, এই যে সাধারণ নীতি শিক্ষার যে গল্প, কথামালার যে গল্প, এই যে এর মধ্য দিয়ে পরে যে আমাদের মূল্যবোধটা তৈরি হতো। আজকে আমরা কি বলছি, আমরা দেখেছি তো, বাচ্চাকে মা নিয়ে যাচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলছে টিফিন কিন্তু তুমি খেয়ে নেবে, কাউকে দিও না। এই যে ব্যাপারটা, ওকে দেখিয়েছো কি জন্যে, তোমার নাম্বার কম হলো কি করে, এই ধরনের ব্যাপারই ছিল না। এই ধরনের ব্যাপারই ছিল না। ছেলে স্কুল যাচ্ছে, অত গুরুত্বই দেওয়া হতো না। কেন, যৌথ পরিবার, 26-27-28 জন বাড়িতে লোক, হ্যাঁ, প্রচুর ছেলে মেয়ে, কে কাকে দেখে। কিন্তু কথা হচ্ছে, তারা কিন্তু আপন খেয়ালে হলেও তারা কিন্তু সবুজের মতো তারা বেড়ে উঠতো। নিজস্ব তাদের একটা আগেই থাকতো। আর এখন কি হচ্ছে, গোড়ায় ইউরিয়া দিয়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা একটা সমস্যা। তা কবিতা যারা লেখে, প্রত্যেক মানুষ কিন্তু ভেতরে কবি লুকিয়ে আছে। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, মানুষের ভিতরেও কবি কিন্তু লুকিয়ে আছে। এবং কবিতা হচ্ছে শুদ্ধ চেতনার বহিঃপ্রকাশ, শুদ্ধ চিন্তার বহিঃপ্রকাশ। আর আমি এইটুকু কিন্তু খুব ছেলেবেলা থেকেই বিশ্বাস করি, আমি অসৎ মানুষ, আমার লোভ আছে, মায়া আছে, মোহ আছে, মাৎসর্য আছে, সবই আছে। কিন্তু আমি যে সময়টুকু কবিতা লিখি, অন্তত সেই সময়টুকু আমি সৎ। কবিতা লেখার সময়টুকু আমি সৎ, এটাও কিন্তু কম প্রাপ্তি নয়। একটা মানুষ যদি কিছু সময়ের জন্য সৎ হওয়ার চেষ্টা করে, তাহলে হয়তো বলা যায় না তার যে সাহচর্য পেতে তার সারাটা জীবন আস্তে আস্তে মানে সতের মহিমায় উজ্জ্বল হয়ে যেতে পারে। কবিতার সান্নিধ্যে থাকা মানে হচ্ছে খানিকটা সেই পরশ পাথরের মতো। হ্যাঁ, খুব সুন্দর বললেন পরেশদা। এবং আমরা অনুষ্ঠানের প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি, এবং এই কথাটাই আমি পরেশদার কথাটার সূত্র দিয়েই বলি যে ঠিক এইভাবেই আমাদের যেন এই যখন মনমোহন সিংয়ের আমলে আমার মনে পড়ছে যে বিশ্বায়নের হাওয়া জগমের থেকে ঢুকেছে, তবে থেকে এই পাড়া কালচার আমাদের যে বেঁধে থাকা, সেটা যেন কোথায় নষ্ট হয়ে গেল। পাড়ার মুদির দোকানগুলো হারিয়ে চলে এলো বড় বড় শপিং মল, এবং এই যে আমাদের যে একসঙ্গে বেঁধে থাকার বড় বড় যৌথ পরিবারগুলো ভেঙে টুকরো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেল। এবং হাতে হাতে বাচ্চাদের মোবাইল চলে এলো, যেটা প্রযুক্তি, যেটা কিন্তু অনেকটাই আমাদের এই মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে। এবং শেষ দুটো আমি প্রশ্ন একটু বলি। সেটা হচ্ছে যে আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে ভয় থেকে ভগবানের উৎপত্তি। এক সময়ে সব মানুষ আন্তরিক ভক্তি সহকারে ধর্ম পালন করত। সেগুলো নিঃসন্দেহে মানুষের মধ্যে অনেক
ভালো বোধের জন্ম দিয়েছে, সমাজকে সুশৃঙ্খল করেছে। কিন্তু যখন থেকে আধুনিকতার উৎপত্তি হয়েছে, বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়েছে প্রকৃতপক্ষে, তখন থেকে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে প্রার্থনা করে কোনো ফল পাওয়া যায় না। আমরা শুভকামনা জানাই বটে, কিন্তু হয় না। আমাদের একজন বিখ্যাত মানুষ এই কথা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে, পরিশ্রম যুক্ত প্রার্থনা সমান ফসল, পরিশ্রম সমান ফসল। তাই এখানে প্রার্থনা কিন্তু শূন্য। আর ধর্ম কি, আধ্যাত্মিকতা কি? আধ্যাত্মিক হচ্ছে পিউরিফাইড সোল। এটা বিবেকানন্দের কথা, এটা আমার কথা না। পিউরিফাইড সোল, পিউরিফাইড মানে কি? তুমি পিওর একটা মানুষ হবে, মানুষ হবে। সেই কথা তুমি কালী পুজো করছো না লক্ষ্মী পুজো করছো না কি করছো? তুমি কালী পুজো করে আর মুন্ড কাটলে না, সেটা পুজো হলো না। সেটা তো বলেই আমাদের দীক্ষার সময়ই বলে, আমি দীক্ষিত, তুমি মনের মধ্যে হিংসা রেখেছো অথচ পুজো করতে যাচ্ছ, কখনোই সেটা হবে না। এবং আজকে বিজ্ঞান কিন্তু আমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে যে কোনটা কি। হ্যাঁ, এখন এটা ঘটনা না, আপনি বলছেন বিজ্ঞানের অগ্রগতি ঘটবে, কিন্তু আপনি দেখুন পশ্চিম দেশেও কিন্তু একই ঘটনা ঘটছে। তারাও কিন্তু ভারতের আধ্যাত্মিকতায় আকৃষ্ট হচ্ছে। তাদেরও তো সেই উচ্ছৃঙ্খল জীবন, উচ্ছৃঙ্খল, সেই শান্তি নেই, ঘুম নেই, ঘুমের ট্যাবলেট খেতে হচ্ছে না। কোথাও একটা কিন্তু সার্বিকভাবে শিক্ষা এখনো বিস্তৃত হয়নি, তার ফলেই ওই ঘটনাগুলো ঘটছে। যদি শিক্ষা বিস্তৃত হয়, আধুনিক শিক্ষা, প্রকৃত শিক্ষা বিস্তৃত হয়, কোন শিক্ষা? যে শিক্ষা রঘুনাথ ঠাকুর বলেছেন, যে শিক্ষা বিবেকানন্দ বলেছেন, যে শিক্ষা মহাত্মা গান্ধী বলেছেন, যে অলরাউন্ড ডেভেলপমেন্ট। চিত্তয়তা ভয় শূন্য উচ্চতা শির, জ্ঞান যেথা মুক্তি যেথা গৃহে প্রাচীর। এটা যখন গড়ে উঠবে এবং গড়ে উঠবে, হতাশ হওয়ার কিচ্ছু নেই। যৌথ পরিবার ভেঙে গিয়ে গেল রক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে আমরা বসে আছি, আমরা 3টে পরিবার কিন্তু এখানে বসে আছি। আমরা বইমেলায় অসংখ্য পরিবারকে আমরা পেয়ে যাচ্ছি। আমাদের ট্রেড ইউনিয়ন, আমাদের পলিটিক্যাল পার্টি, আমাদের ক্লাব, আমাদের রক্তদান সংস্থাগুলো, সেগুলো কিন্তু আমাদের যৌথ সংসার। পরিবর্তন হবে। ছোটো দোকান আছে, শপিং মলও আছে, ছোটো দোকান কিন্তু বন্ধ হয়ে যায় এবং বন্ধ হবেও না কখনো। শপিং মলকে দোষ দেওয়ার কিছু নেই, হোক না, বড় ইন্ডাস্ট্রি হোক না, ক্ষতি কিছু নেই। আমরা যদি শিক্ষা বিস্তার করতে পারি, তাহলে অবশ্যই এই খারাপগুলো চলে গিয়ে ভালো জিনিস আসবে। এবং মূল যেটা নিয়ে আমাদের কারবার, সেটা হচ্ছে সাহিত্য, সেটা হচ্ছে কবিতা, পত্রপত্রিকা, বই। ভালো বই পড়লে মানুষ ভালো হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সেই দিকগুলোই বেশি করে প্রচার করতে হবে। অনেক মানে আসলে আলোচনা আমরা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছি, এক একটা আলোচনা অনেকটা সময় নিয়েছে। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে 1.5 ঘন্টা হয়ে গেছে। তো আমরা যারা যারা দেখছেন, পিনাকিরা দেখছেন, সুমনা দেখছেন, সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। তো আমার যে শেষ প্রশ্ন দুজনের কাছে, দুজনকেই আমি করব, যে আমাদের উত্তরসূরিরা কেমন কাজ করছে এবং আমাদের এই শিল্পাঞ্চল, মানে এই পুরো শিল্পাঞ্চল, মানে আসানসোল, দুর্গাপুর থেকে শুরু করে অন্ডারপাড়া, তার যে মানে আশা, ভরসা বা স্বপ্ন, এসব নিয়ে কিছু বলুন। প্রথমে পরেশদা বলুন, তারপর বাসুদেবদা বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করবো। বাসুদেবের সাথে আজকের সম্পর্ক নয়, অন্তত 35 বছর আগের সম্পর্ক। বাসুদা হচ্ছে, মানে কী বলবো, যে লিটল ম্যাগাজিনের বাহক। লিটল ম্যাগাজিন যে ঘাড়ে করে এদিক ওদিকে নিয়ে গিয়ে পরে স্টল দেওয়া যায়, হ্যাঁ, এবং নীরব কর্মী যাকে বলে, এটা আমরা দেখেছি। এবং ওকে কে পাত্তা দিল না দিল, ওর কিছু এসে যায় না। তা আমাদের শিল্পাঞ্চলে যখন দুর্গাপুর বাণী ছিল, শিল্প পরিক্রমা ছিল, হ্যাঁ, তারপরে কোলফিল্ড টাইমস, কোলফিল্ড পোস্ট, আমাদের কোলফিল্ড পোস্ট বলে একটি পত্রিকা বেরোতো, হ্যাঁ। দুর্গাপুর শিল্পাঞ্চলে, দুর্গাপুর বাণীতে আমি একসময় লিখেও ছিলাম। আমাদের সাহিত্য তখন লেখা ছিল, দুর্গাপুরের সাহিত্য নিয়ে অনেকে লিখেছিলেন। আমি লিখেছিলাম পানাগড়ের সাহিত্য নিয়ে, হ্যাঁ। পানাগড়ের যে তখন যে আমাদের মূলত একটি বইয়ের দোকান, শ্রী দুর্গা পুস্তকালয়, এই শ্রী দুর্গা পুস্তকালয়কে কেন্দ্র করে কিন্তু বইয়ের দোকানে, ওইখানে কিন্তু আড্ডাটা হতো। সাহিত্যের আড্ডা বলতে যেটা বোঝায়, ওইখানে হতো। পরবর্তীকালে আরও বিভিন্ন জায়গাতে আবার আড্ডাটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আড্ডা শুরুটা হয়েছিল কিন্তু বইয়ের দোকান থেকে। তো শিল্পাঞ্চলেও আমাদের এখানে একটি সমচিতা বলে একটি পত্রিকা বেরোতো। আমাদের বন্ধুরা সমচিতা বলে একটি পত্রিকা করেছে। সেই সমচিতার আড্ডাতেও আমরা আসতাম, পানাগড় থেকে আসতাম, আমরা সমচিতার আড্ডাতে দিয়েছি। তখন বাদল ভট্টাচার্য বলে উনি ছিলেন। উনি আমার একটি কবিতা নিয়ে পরে চমৎকার আলোচনা করেছেন দুর্গাপুর বাণীতে।
চমৎকার আলোচনা করতেন। আমি খুব প্রাণিত হয়েছিলাম বাবুবাবুর ওই লেখাটাতে নিয়ে। যদিও তখন আমি অনেকটা সেই মানে মানে উত্তরোত্তর আধুনিকতা যাকে বলা হয়, একটু বেশি মানে খলবলিয়ে বেড়াতাম, তো অল্প বয়স ছিল, তো সেই লেখাটা ছিল, কিন্তু সেই লেখা কিন্তু উনি প্রশ্রয় দিয়েছিলেন। দুর্গাপদ মজুমদার বলে একজন এখানে লেখক ছিলেন, আমি নামটা শুরুতেই বলেছি। দুর্গাপদ মজুমদার এবং যার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পরবর্তীকালে উনি স্ত্রীর নাম ছিল রমা মজুমদার। ওনার বাড়িতেও উনি অভিযান বলে একটি সকল বাঙালি থাকতেন। ওই দুর্গাপুরের সঙ্গে প্রথম যোগাযোগ উনি ওইখানে এসেছে। পরবর্তীকালে কবি কেষ্ট চট্টোপাধ্যায়, আমাদের সুশীলবাবু আমার বন্ধুর কলিগ ছিলেন, যদিও সিনিয়র। তো সুশীলবাবুর সাথেও তখন আমাদের পরিচয় হয়েছিল। তো খালি দুর্গাপুরে আমাদের যে আরতিবাবু খুব ভালো আবৃত্তি করতেন, এবং আমি দুর্গাপুরের মানে ছেলেবেলাতে যখন আমাদের মিতালির সঙ্গে আমাদের যত আবৃত্তি প্রতিযোগিতা হতো, আরতিবাবু ছিলেন তার জাজ হয়ে যেতেন, প্রধান অতিথি হয়ে যেতেন, আলোচনা করতেন। আমরা তাদের কাছ থেকে কিন্তু শিখেছি, অনেক কিছু শিখেছি। কিন্তু সেই সময় আবার ঢেউয়ের তালে তালে বলে একটি বই বেরোল, কাল রূপময় পাল। তখন কিন্তু তার বিভিন্ন জায়গায় আমি বইটি পড়িনি, কিন্তু রূপময় পালের অনেক গল্প পড়েছি। আলী আকবর লিখতেন তখন, কোথায় এখন গেছেন জানি না, থাকেন জানি না। নন্দ চৌধুরী, নন্দদা এখন চলে গেছেন বড়জোড়ায়। নন্দ চৌধুরী এত ছোট ছোট কবিতা লিখতেন, এত ছোট ছোট গল্প। হ্যাঁ, উনি একটা কবিতা লিখেছিলেন, আমার খুব আজও মনে আছে, যে ওই হলুদ বিয়ের খাম পকেটে পুরে নির্ভয়ে চলে যাই ভোজসভায়, উপহারের চিন্তা নেই কেননা সবাই জানে বেকার। খাওয়া দাওয়ার পর পান চিবুতে ভাবতে বসি, আমি যখন চাকরি পেয়ে বিয়ে করব, ভালো মেয়েরা থাকবে তো। এ ধরনের ছোটো ছোটো কবিতা। নন্দ চৌধুরী মূলত গল্পকার, কিন্তু এ ধরনের কবিতা উনি লিখতেন। সেই সময় কিন্তু আমাদের সঙ্গে পরিচয় হয় বীরেন চট্টোপাধ্যায়। আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জাম দিতে বেশি গেছিলাম বীরেন চট্টোপাধ্যায়কে দিয়ে। বীরেন চট্টোপাধ্যায় সাহিত্য বইয়ের পাতার কবিতা ছাড়াও আরেকটু আগে কথা হচ্ছিল বই কেনা হচ্ছে না কেন। তখন আমরা বই কিনেছি, ভালো ভালো বই 3 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা এই দিয়ে বই কিনেছি। আজকে বইগুলো 150 টাকা, 200 টাকা, এর কমে বই নেই, এর কোনো বই নেই। তখন আমরা টিউশনি করতাম 15 টাকা, 20 টাকায় একটা বাচ্চাকে পড়াতাম। ওই তাতেই আমাদের হাত খরচা দিয়ে আমাদের কলেজের পড়াশোনা হতো। তো সেখানেও কিন্তু আমরা প্রতি মাসে 1-2 করে বই কিনতাম। আজকে আমাদের বইয়ের সংখ্যা, আমারই বাড়িতে বইয়ের সংখ্যা অন্তপক্ষে 1000-3। সব বই রাখার জায়গা নেই, সব বই রাখার জায়গা নেই। খাটের তলাতে বস্তায় ভরা আছে। হ্যাঁ, আলমারি একটা তাক করেছি ঠিক কথা, সেই তাকে আছে, হ্যাঁ, সাজিয়ে গুছিয়ে রেখেছি ঠিক কথায়। কিন্তু বেশিরভাগ পত্রপত্রিকা, একটা সময় আমার মাটির বাড়ি, বৃষ্টি পড়তো এবং সেখানে উই লেগে পরে বহু বই আমার নষ্ট হয়ে যায়, ঝুড়ি করে ফেলতাম। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। কিন্তু তখন পত্রপত্রিকা কোথায়, কোরক পত্রিকা, সেই সময় শান্তিনিকেতনে তখন পূর্ণেন্দু পত্রীর সঙ্গে আড্ডা মারছি। পূর্ণেন্দু পত্রী তখন আমাদের ছোটো ছোটো কবিতা, আমাদের যে কম বয়সী কবিদের সঙ্গে বসে আড্ডা মারতেন। কণ্ঠস্বর বলে একটি পত্রিকা ছিল, কণ্ঠস্বর পত্রিকার আড্ডা, সেখানে সাহিত্যের আড্ডা বসতো। এবং ওখানে আমরা সঙ্গীত ভবনটা ভাড়া নিতাম, 2 টাকা করে ভাড়া পাওয়া দিতে পারে। আমরা আগে নিয়ে নিতাম, যে আসতো 2 টাকা দিয়ে থাকতে হতো। একটা আলাদা পরিমণ্ডল ছিল, এবং সেই সময় প্রকল্পনা সাহিত্য তারাও চালিয়ে যাচ্ছে। সত্যবিশ্বাস উনি তখন মূলত কৃষি পত্রিকা করতেন, কিন্তু কণ্ঠস্বর বলে একটি বড় ভালো পত্রিকা করতেন, কণ্ঠস্বর। এবং কণ্ঠস্বরের আড্ডা, সৈনিকের ডায়েরি, ছোট পত্রিকা, 1 পাতা, সৈনিকের ডায়েরি, তখন একটা সময় আলোড়ন ফেলে দিয়েছিল। ওই একই সাইজের এখানে সমচিতা করেছিল স্বপন, তারাশঙ্কর, মথুরাজ, চিন্ময়। ওদের নিজেদের নামের আদ্যক্ষর দিয়ে করে কিন্তু সমচিতা হয়েছিল। তে আর এটা কথা হচ্ছে, এই দুর্গাপুরের শিল্পী সাহিত্যিক দিকে কিন্তু খুব হৃদয়ের সঙ্গে গ্রহণ করতেন গোস্বামী দাস রায়। দুর্গাপুর বাণীর যে প্রকাশক ছিলেন গোস্বামী দাস রায়, সকলের সঙ্গে কিন্তু খুব
কালীপদবাবু ভালো ছিলেন, কিন্তু গোস্বামী দাসের যে আপ্যায়ন, সামান্য চা দিয়ে হলো, কিন্তু মুখের হাসি এবং আপ্যায়ন, যার জন্য আমরা শুধু পানাগড় থেকেও কিন্তু আমরা চলে আসতাম গোস্বামী দার কাছে। এই পর্বের যেটা বিষয় ছিল উত্তরসূরি, সেটা হ্যাঁ। বলার আগে আমি একটা মনে করাই, যেহেতু এটাই শেষ, যেহেতু পরেশ পানাগড়ে থাকে, পানাগড়ে একটি গুরুত্বপূর্ণ পত্রিকা এখনো কাজ করে চলেছে সকাল। তার যে সম্পাদক প্রকাশ দাস দীর্ঘদিনের খুব গুরুত্বপূর্ণ একজন সংগ্রামী লিটল ম্যাগাজিন সম্পাদক, এটা মনে করা যান। এছাড়া পানাগড় অঞ্চলে অনেকজন কাজ করছে, নাটকের ক্ষেত্রে কাজ করছে, অসংখ্য ধরনের কাজ হচ্ছে, এবং আমি যেটা বিশ্বাস করি সব জায়গাতেই লিটল ম্যাগাজিন কর্মী আছেন, নাট্যকার আছেন, ভালো মানুষ আছেন। এবার উত্তরসূরির পর্যায়ে আমি বলেছিলাম একটু আগে যে এখন বহু ছেলেমেয়ে, কম বয়সী ছেলেমেয়ে, তারা অন্য কাজ ছেড়ে দিয়ে, পেশা ছেড়ে দিয়ে, জীবনের সাধারণ যে আশাকাঙ্ক্ষা, চাকরি, বাড়ি, গাড়ি, এসব ত্যাগ করে বইয়ের নেশায়, বই প্রকাশের নেশায়, পত্রিকা প্রকাশের নেশায় তারা কিন্তু কাজ করে চলেছে। এই দুর্গাপুরে এটা তো ছিল না। দুর্গাপুরে বই বিপণন আমাদের পূর্বসূরীরা কেউ করেনি। যখন থেকে শুরু হলো এখন কিন্তু অনেকজন এই বিপণনটা করছে, এবং তার মধ্যে তুমিও অন্যতম। যে রাজীব করছে, অতনু করছে, আরও অনেকে করছে। সর্বত্র এখন বইয়ের বিপণন করার জন্য অনেক মানুষকে পাওয়া যাচ্ছে, এবং এই সব ক্ষেত্রেই কিন্তু উত্তরসূরিরা আসে, অনেক মাধ্যম উত্তরসূরিরা আসে। আমরা অনেক সময় কম দেখি বলে ভাবি এটাই সব। যেমন এই বিষয়ে গল্প আছে না, যে ওই কুপমণ্ডু, ওটাকেই সে পৃথিবী বলে মনে করে। যদি একটু ঘোরাঘুরি করে, যদি একটু জানে, যদি একটু বোঝে, যারা জানে তারা। এবারে রথের মেলা, বই মেলায় অনেকেই ভাববে কী হচ্ছে না, অনেক কিছু হচ্ছে। আমি তাকিয়ে দেখছি যে চারদিকের সহজতে কত লোক আসেন, কত অল্প বয়সী ছেলেরা তারা বই কিনছে, বাচ্চা মাকে ধরে নিয়ে আসছে বই কিনতে হবে। তাই তুমি যে এত কাজ ছেড়ে দিয়ে তোমার নিজের নানা ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও এই যে কাজটা করছো, যে কজন মানুষ আমাদের এই কথা শুনছেন, আমরাও তাদের কখনো কথা শুনবো। এইভাবে পারস্পরিকতার মধ্য দিয়ে আমাদের যেটা মূল লক্ষ্য, সেটা হচ্ছে সমাজ বদল এবং ভালোর দিকে, সেইকে যেতেই হবে। আমি অনুরোধ করব, সাহিত্য পাঠ করুন, আলোচনায় আসুন, তর্ক বিতর্কে আসুন, বন্ধুত্বের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে এই কাজটা আমরা করব। তাহলেই এই সভ্যতার জয়যাত্রার সঙ্গে আমাদের সাহিত্যের জয়যাত্রাও একই রকমভাবে অপ্রতিহতভাবে এগোবে। আমি আমার দুই সহকর্মী জয়ন্ত এবং পরেশকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পরের সাথে আমার বহুদিনের সম্পর্ক, এবং আমরা একই সঙ্গে বহু রকমের কাজ করি। সেই গণতান্ত্রিক লেখক শিল্পী সংগঠন থেকে শুরু করে কত রকমের। আমি একটু আগে বলেছিলাম না যে আমি খুব আনন্দিত যে ও একটা নতুন লিটল ম্যাগাজিন মেলার জন্য দিয়েছে, এবং ওর যে সহকর্মী অশোক চট্টরাজ মূলত করেছে। না না, আরে তুমি তো 3 ঘন্টা জুগিয়েছো, তুমি যদি আমার সাথে যোগাযোগ না করতে তাহলে হতেই না। তো অশোক চট্টরাজ অনেক ভালো গুরুত্বপূর্ণ করবে, তাকে এই সাহিত্যের পরিসরে নিয়ে আসা, এটা কিন্তু পরেশেরই অবদান, স্বপন পালের অবদান, আরও অনেকের অবদান। তো আমাদেরকে এই কাজটা করে যেতে হবে। এবং আমি এই সূত্রে জয়ন্তকে বলবো, লীনাকে বলবো, তোমরা এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে চলেছো, এটা তোমরা করো, আমরা তোমাদের সঙ্গে আছি, এবং আরও অসংখ্য মানুষকে আমরা কিন্তু এই পথে নিয়ে আসবো। এই যে এবারে রথের মেলাতে সহজ হচ্ছিল না, জয়ন্ত শেষ মুহূর্তে উদ্যোগ নিল, আমি ওকে বললাম হ্যাঁ করো, আমরা একসঙ্গে আছি, আমরা একসঙ্গে মিলেমিশে কিন্তু এই কাজটা করছি। আমি ব্যক্তিগত কত টাকার বই বিক্রি হলো আমি কখনো হিসাব করি না, কত টাকা বই বিক্রি হয়েছে, কিন্তু কাজটা আমাদের করে। ধন্যবাদ সবাই। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, এবং বাসুদেবদা খুব ভালো কথা বললেন যে হতাশা থাকবে, কিন্তু হতাশ হলে চলবে না, আমাদের আরও নতুন আশা নিয়ে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি চেষ্টা করছি, যেমন কিছুদিন আগে কবি কৃষ্ণদেববাবুর জন্মদিন আমার বাড়িতে আমাদের উদ্যোগে, পত্রিকার উদ্যোগে পালন করলাম। অনেকেই সাধুবাদ জানালেন যে এটা একটা খুব ভালো উদ্যোগ। এইরকম ছোট ছোট কাজ দিয়ে আমরা যে খুব বড় কিছু করতে পারছি সেরকম কিছু নয়, কিন্তু ছোট ছোট কাজ দিয়ে আমরা এগোতে চেষ্টা করছি। অনেকেই ভাবছে যে জয়ন্ত খুব, এবং যেটা আমার খুব কষ্ট লাগে যে অনেকে আমাকে প্রতিযোগী ভাবছেন, কিন্তু আমি কিন্তু প্রতিযোগী নই। আমি সবাইকে বলছি, আমার শারীরিক অসুস্থতা রয়েছে, আমার নিজের মধ্যে লিমিটেশন রয়েছে, আমি শুধু চেষ্টা করছি এসব নিয়ে ভালো থাকার জন্য। হ্যাঁ, এবং তেমন কিছু করতে পারছি বলে আমার মনে হয় না। তো যাই হোক, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। পরে থেকে একটা কবিতা পড়বেন, একটা কবিতা পড়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। বর্ষা চলছে, বর্ষার অনুভূতি।
মেঘের গহ্বরে মেঘ, আরো মেঘ মেঘমণ্ডলে, রুকুসুকু পোড়া মাটি তৃপ্ত হয় ওই শান্তি জলে। মাটি আজ জল চায় দীর্ঘ দীর্ঘ জলের বিরহে, রিক্ততাকে ছুড়ে দিতে নৃত্যমঞ্চে প্রাণের আবহে। জলের প্রার্থনা করে, জল দাও হৃদয়ে ভাসিয়ে, জলের দর্পণে মুখ শুদ্ধ হবে জলসত্রে গিয়ে। কে দেবে জলের খোঁজ, কেন নিত্য হাহাকার, অনন্ত পিপাসা নিয়ে আবিশ্বের পুড়ে যায় বুক। কোথা জল, কোনখানে শান্তি পারাবার, জল চাই জল দাও, জল পেতে হৃদয় উৎসুক। এত লোভ মানুষের, লোভের কারণে ভূগর্ভে পড়েছে টান। কি ভীষণ বর্জ্য ভরা জলা, প্রাণ নেই প্রীতি নেই, হিংসা মুক্ত মনে, হিংসা যুক্ত মনে, প্রেম নেই, আছে মিথ্যে শুধু ছলাতলা। তবুও মানুষ বাঁচে, পেতে চায় জলজ আবহাওয়া, চূর্ণ করে সব বাধা, ফিরে পেতে স্বচ্ছ পূর্ণতয়া। অসাধারণ। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। আর বাসুদেবদা এবং পরেরদাকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা খুব ভালো থাকুন। হ্যাঁ, আপনারা দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ।